পারি আমি, সাইফুল? জি স্যার, শুরু করেন আপনি। স্যার বরিশাল যাবেন না স্যার এই উইকে? যাবো আমি, এই 11টায় গাড়ি তো। ও আচ্ছা স্যার। আমি একটা ক্লাস নিয়ে, টাইম আছে যেহেতু। আজকে আসতেও সময় লাগছে বুঝছো টিটু, রাস্তাঘাটে প্রচুর আজকে স্যার বৃহস্পতিবার তো স্যার অনেকে বাসায় যায়। ট্রাফিক বেশি। আচ্ছা আমরা আহ, দেখি শুরু করি। আর কেউ আসবে সাইফুল? স্যার আপনি শুরু করে দেন, এভারেজে 50 জন থাকে আর কি। আর কেউ থাকে না না? স্যার শুরু করতে করতে আরো বেড়ে যাবে স্যার। আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা আলাপ করছিলাম হচ্ছে, তোমাদের যদি মনে থাকে, ডার্মাটোফিলোসিস, তাই না? এটা তোমাদের ফার্ম অ্যানিমেলে পড়ার কথা ছিল, লার্জ অ্যানিমেলে। এনিহাউ পড়নি তোমরা এটা। যাই হোক, আমরা এটা আলাপ করেছি। আজকে আলাপ করবো হলো ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস। এটাও আমার বিলিভ যে তোমরা ফার্ম অ্যানিমেলে পড়নি, এটা পড়াই না আমরা। ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস এটা দেখবো আমরা। তোমরা জানো যে ক্যাম্পাইলোব্যাক্টার যে জুনি, এই অর্গানিজমটার নাম হয়তো বা জেনে থাকতে পারো, বিকজ দিস ইজ দ্য জুনোটিক ক্যাম্পাইলোব্যাক্টার, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর হিউম্যান হেলথ। ক্যাম্পাইলোব্যাক্টার যে জুনি এবং ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস কথাটা শুনলেই মনে হয় ইটস রিলেটেড টু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ লাইক ডায়রিয়া। যদিও কিছু কিছু ক্যাম্পাইলোব্যাক্টার তোমার ফার্ম অ্যানিমালে কিন্তু অ্যাবর্শনের সাথে রিলেটেড আছে, সেটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। আমরা যেটা আজকে দেখব মেইনলি ইটস রিলেটেড টু দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার লাইক ডায়রিয়া, ভমিশন, such kind of thing। হ্যাঁ, দেখো ক্যাম্পাইলোব্যাক্টারটাকে বলা হচ্ছে কি, এটা খুব, যেটা বলতেছিলাম, খুবই ইম্পর্টেন্ট হিউম্যান প্যাথোজেন, পার্টিকুলারলি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। And this Campylobacter jejuni can also infect animals, that's why it is zoonotic। এবং ক্যাম্পাইলোব্যাক্টেরিয়ার বিভিন্ন স্পিসিস তোমার নর্মাল ডগ ক্যাটের ইন্টেস্টিনে এমনি থাকে উইদাউট হার্মিং অর ক্রিয়েটিং এনি ক্লিনিক্যাল সাইন সিমটম। মাঝে মাঝে এটা কিন্তু ডায়রিয়া করতে পারে, আবার মাঝে মাঝে এটাকে ফ্যাটাল হিমোরেজিক গ্যাস্ট্রোএন্টারাইটিস করতে পারে ডগ ক্যাটে। মানে ওয়াইড রেঞ্জ অফ ক্লিনিক্যাল পিকচার এই ক্যাম্পাইলোব্যাক্টেরিয়ার বিভিন্ন স্পিসিসের হতে পারে। ডগ ক্যাটে সাব ক্লিনিক্যাল ইনফেকশন করতে পারে, ডায়রিয়া করতে পারে ডগে ক্যাটে, এবং মাঝে মাঝে সেটা ফ্যাটাল হয়ে যায়, মৃত্যুর কারণ হয় ডিউ টু হিমোরেজিক গ্যাস্ট্রো এন্টারাইটিস। মানে স্টোমাকে ইনফ্লামেশন করে, ইন্টেস্টাইনে ইনফ্লামেশন করে। ওকে, এবং অ্যাজ ইট ইজ, দিস ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এর ক্লিনিক্যাল সাইনগুলি কি কি করে, মানে বেসিক্যালি এখানে ডায়রিয়া হয়, সেটা ডায়রিয়া হতে পারে, ওয়াটারি ডায়রিয়া হতে পারে, মাঝে মাঝে ওয়াটারের সাথে ব্লাড আসতে পারে, মানে ডায়রিয়ার ফিসিসের সাথে ওয়াটারি ডায়রিয়ার সাথে ব্লাড আসতে পারে, মাঝে মাঝে এইখানে মিউকাস আসে, জাস্ট লাইক তোমার কি বলে ডিসেন্ট্রি হলে যেমন মিউকাস আসে, এই ধরনের মিউকাস আসতে পারে, মিউকয়েড ডায়রিয়া বা মিউকয়েড ফিসিস হতে পারে, ভমিশন হতে পারে, টেম্পারেচার থাকতে পারে, মানে সিস্টেমিক ইনফেকশন হতে পারে, যেটা ফিভার দ্বারাই করা হয়, ক্লিনিক্যালি বোঝা যায়, এবং প্রচন্ড পেটে ব্যথা হতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, যেটা জিআরডিওসিস এর ক্ষেত্রে কিন্তু অ্যাবডোমিনাল ক্র্যাম্প পাওয়া যায় এবং মিউকয়েড ফিসিস পাওয়া যায়, এবং ফিসিসের ভিতরে অনেক সময় তোমার আসতে থাকে, কি বলে, ফ্যাট ফ্যাট ড্রপলেট আসতে থাকে। সিমিলারলি রোটা ভাইরাসও কিন্তু একই ধরনের, ফিসিসের সাথে তোমার অনেক সময় ফ্যাট আসতে পারে, কিন্তু এইসব ক্ষেত্রে অ্যাবডোমিনাল ক্র্যাম্প প্লাস মিউকয়েড ফিসিস অর সামটাইম ওয়াটারি অর সামটাইম ব্লাডি ডায়রিয়া হয়, তাতে বমিশন থাকে। দেখো
এই ক্যাম্পাইলোব্যাক্টারটা, এই ব্যাকটেরিয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নার্ভাস সিস্টেম ডিজিজ করে, যেটাকে বলা হয় গুলেন বেরি সিনড্রোম। আমার মনে হয় তোমরা এই শব্দটা শুনে থাকতে পারো, আমি জানি না শুনেছো কিনা, বাট আই থিঙ্ক ইটস 8 years ব্যাক, ইফ ইউ ক্যান রিমেম্বার। ওই সময় কিন্তু 15-16 দিকে ওয়ার্ল্ড ওয়াইড একটা জিকা ভাইরাসের একটা প্যান্ডেমিক চলছে। প্যান্ডেমিক বলা ঠিক হবে না, এপিডেমিক চলতেছিল কিছু কিছু দেশে, প্যান্ডেমিক পর্যন্ত হয়নি। যেমন সাউথ আমেরিকাতে জিকা ভাইরাস, যেটা মস্কিটো দ্বারা ট্রান্সমিটেড হয়, সেই ভাইরাসগুলি দেখা যাচ্ছিল যে ইনফেকশনের কারণে এই সাউথ আমেরিকা, বিশেষ করে ব্রাজিল, এই জোনে যে বাচ্চাগুলি, ধরো মায়ের জিকা এফেক্টেড, জিকা হলে তোমরা কেউ জানো কিনা, প্রচন্ড চিকেনগুনিয়া এবং জিকা হলে প্রচন্ড কি পেইন থাকে শরীরে। দেখা গেল মায়েদের এরকম ফিভার ছিল, তাদের বাচ্চা যেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে কি গুলেন বেরি সিনড্রোম। বাচ্চা জন্মের পরে দেখা যাচ্ছে যে বাচ্চার মাথাটা ছোট, হ্যাঁ, অথবা যেটাকে মাইক্রোসেফালি বলা হয়, অথবা হাইড্রোসেফালি, মাথাটা বড় হচ্ছে। হ্যাঁ, এই জিকা ভাইরাসটা আসলে গুলেনবেরি সিনড্রোমের সময়, ওই সময় আইডেন্টিফাই করা গেছিল যে জিকা ভাইরাসটা শুধুমাত্র করে না, ফিভার করে না, মানে এক করে না, এক মানে পেইন, মাসল এক করে না, এর সাথে সাথে যে নিউবর্ন বেবিগুলি হচ্ছে মায়ের, যদি জিকা ভাইরাস এফেক্টেড হয় গুলেনবেরি সিনড্রোম হয়। গুলেনবেরি সিনড্রোমটা হচ্ছে কি তোমার, এটা হলো কি নার্ভাস মানে পেরিফেরাল যে নার্ভ গুলি আছে সেগুলি প্যারালাইসিস হয়ে যাওয়া। এবং সেটা হবে কিসের জন্য? ইমিউন ডিসঅর্ডারের কারণে। ইমিউন সিস্টেম ডিসঅর্ডারটা তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে ইনিশিয়ালি এফেক্ট করবে এবং প্যারালাইসিস করতে থাকবে। তার মানে প্রথমে হাত পা দিয়ে শুরু হবে প্যারালাইসিস, মানে কাজ করবে না। তারপর আস্তে আস্তে অ্যাসেন্ডিং অর্ডারে আস্তে আস্তে প্যারালাইসিস হতে থাকবে পুরো বডিতে। এটাকে বলে গুলেনবেরি সিনড্রোম। আর যে বেবিগুলি জন্মগ্রহণ করবে, যেটা জিকার ক্ষেত্রে বলতেছিলাম, দেখা যাচ্ছিল ওই সময় মাইক্রোসেফালি অথবা হাইড্রোসেফালি উইথ পেরিফেরাল নার্ভাস প্যারালাইসিস। ওই সময় আবিষ্কার করা গেছিল যে জিকার জন্য এই গুলেনবেরি সিনড্রোমটা হচ্ছে। সো এইখানে ক্যাম্পাইলোব্যাক্টারটা শুধুমাত্র কিন্তু ডায়রিয়া করে বসে থাকে না, ইভেন আমাদেরও, মানুষেরও কিন্তু গুলেনবেরি সিনড্রোম করতে পারে। ডায়রিয়া হলে তো হয়ে যেত, তাই না? স্যার, হ্যালো। একটা প্রশ্ন ছিল। স্যার, মানুষের যেরকম মাথাটা বড় হয়, শরীরটা বললেন যে চিকন হয়, তো এনিমেলের ক্ষেত্রেও কি গুলেনবেরি সিনড্রোমের ক্ষেত্রে মাথাটা শরীরটা বড় আমি হয়? চিকন বলছি, শরীরটা চিকন বলিনি, আইদার মাইক্রোসেফালি অর হাইড্রোসেফালি। মাইক্রোসেফালি মানে মাথাটা ছোট হয়, হাইড্রোসেফালাস মানে কি ওইটার ভিতরে পানি জমে অনেক সময় মাথার বড় থাকে। হুম, এটা, হ্যাঁ, এইটা এনিম্যালেরও হতে পারে। এনিম্যালের মানে আমি পার্টিকুলারলি বলতেছি তোমার ডগ ক্যাটের হতে পারে। ঠিক আছে? জি স্যার। একটু 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 ওয়েট করো তো, আমার যে বুবু আসছে। সরি, মানে কি বলছিলা তুমি? মিম? স্যার, ওই যে এনিমেলের হ্যাঁ, ক্ষেত্রে গুলেনবেরি সিনড্রোমের ওইটা জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে। মানে এখানে অ্যানিমেলের ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে মানে ক্যাম্পাইলোব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি ওইটা বললি না যে মাইক্রোসেফালি অথবা হাইড্রোসেফালাস হবে। আমি এখানে বলতেছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হবে। এবং মানে প্রথমে মানে এনিমেলে তো হাত বলা যাবে না, পা, এক্সট্রিমিটি গুলি প্যারালাইসিস হবে। আর তারপর আস্তে আস্তে অ্যাসেন্ডিং অর্ডারে তোমার শরীরে অন্যান্য মাসল গুলি প্যারালাইসিস
টোটাল প্যারালাইসিস হয়ে যায়। আমি জিকেআর ক্ষেত্রে যে বলতেছিলাম যে নিউবর্ন যে বেবিগুলি হচ্ছে তাদের মাইক্রোসেফালাস অথবা হাইড্রোসেফালাস সেটাকেও গুলেনবেরি সিনড্রোম বলে ডিউ টু জিকা ভাইরাস ইনফেকশন। জি ক্লিয়ার? স্যার, এবার বুঝতে পেরেছি। দেখো ডায়াগনোসিস করা যাবে কিভাবে? ডায়াগনোসিস প্রিজাম্পটিভ ডায়াগনোসিস বা টেন্টেটিভ ডায়াগনোসিস করা যাবে ক্লিনিক্যাল সাইন সিম্পটম দেখে। কি ধরনের? মিউকয়েড ফিসিস হচ্ছে, মানে ওয়াটারি ডায়রিয়া হচ্ছে, অথবা মাঝে মাঝে ব্লাড আসতেছে, সাথে সাথে বমিশন হচ্ছে, হ্যাঁ এইগুলি আর কি যেগুলি বললাম আমি। অথবা গুলেনবেরি সিনড্রোমের যদি এর পরে ধরো ডায়রিয়ার পরে দেখা গেল আস্তে আস্তে হাত পা গুলি প্যারালাইসিস হয়ে আস্তে আস্তে প্যারালাইসিস হয়, তখন কিন্তু বুঝতে পারবে যে এটা মাইট বি কি ক্যাম্পাইলোব্যাকটেরিওসিসের জন্য। এখন কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য কি করতে হবে আমাদের? ফিসিসটাকে নাও, ফিসিসটাকে নিয়ে একটা স্লাইডের উপর স্মেয়ার তৈরি করো, সরাসরি স্মেয়ার তৈরি করে সেটাকে এয়ার ড্রাই করো এবং সেটাকে জিমসা গ্রাম স্টেইন করো। গ্রাম স্টেইন করলে গাল শেপ অর্গানিজম দেখা যায়। গাল শেপ মানে কি? সি গাল দেখেছো না তোমরা এতে গিয়ে জি স্যার। কক্সেস বাজার অথবা সেন্ট মার্টিন? হ্যাঁ দেখো অর্গানিজমটা দেখা যাচ্ছে, মনে হয় যে সি গালের মতোই দেখা যাচ্ছে, এই ধরনের অর্গানিজম দেখা যাবে। দেখলে বুঝতে পারবে যে এটা কি ক্যাম্পাইলোব্যাক্টার। এছাড়াও কালচার করা যেতে পারে, অর্গানিজম কালচার করে, মানে স্পেসিফিক কালচার মিডিয়াতে কালচার করে তারপর কালচারাল প্রপার্টি দেখে বলা যাবে যে এটা ক্যাম্পাইলোব্যাকটেরিয়াস। এখন ট্রিটমেন্ট, তাই না? এখানে যেহেতু মেইনলি কি হয়, আমার ডায়রিয়া হয় বা ভমিশন। আমি দেখো এই ট্রিটমেন্টের ক্ষেত্রে সবগুলির ক্ষেত্রে কিন্তু ডিটেলস বলিনি, কিন্তু তোমাদের যখন লিখবা অবশ্যই লিখতে হবে যে ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টি ডায়রিয়াল যেমন বিসমাত আছে সে ফর এক্সাম্পল, অথবা যেগুলি তোমার অ্যান্টি ডায়রিয়াল কি আছে, অ্যাস্ট্রিনজেন্ট। যেগুলি অ্যাস্ট্রিনজেন্ট কি, যে উপাদানগুলি বা কেমিক্যাল অথবা যে সাবস্ট্রেট গুলি কি করে এন্টারাইটিস বা ইনফ্লামেশন যেখানে হয়েছে সেই জায়গায় একটা আবরণ তৈরি করে, সো দ্যাট ডায়রিয়া তো আমরা জানি তাই না, যে আমাদের ইন্টেস্টাইনাল ওয়ালের যে এপিথেলিয়াল সেল আছে এখানে ইনফ্লামেশন করার ফলে কি হয়, কিছু সেল স্লাপিং আপ হয় এবং ওইখানে এই সেলগুলির ওয়াটার মানে রিটেনশন ক্যাপাসিটিটা কমে যায়, ফলে এই সেল থেকে ওয়াটারটা বের হয়ে আসে কোথা থেকে? লুমেনে, ইন্টেস্টাইনাল লুমেনে আসে, সাবসিকুয়েন্টলি আমাদের মানে ডায়রিয়া আকারে বের হয়ে যায় ফিসিসের সাথে, তাই না? এইটাকে তো আমরা ডায়রিয়া বলি। জি একটা স্যার। সেম টাইম অ্যাবজর্পশনটা বন্ধ থাকে, ওই যে অসমোসিস, এবং এটা রেগুলেটেড হয় কি দ্বারা? তোমার ওই সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড দ্বারা, তাই না? আমরা জানি যে এই সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের কিন্তু অনেক ভূমিকা আছে আমাদের বডি। এটা কি করে? অসমোসিস মেনটেন করে। কতটুকু বডিতে, মানে বডির সেলে, পার্টিকুলারলি তোমার আমাদের ইন্টেস্টাইনাল যে লাইনিং সেল আছে, এপিথেলিয়াল লাইনিং সেল, সেটার মাধ্যমে কতটুকু অ্যাবজর্পশন হবে এবং কতটুকু বের হয়ে যাবে, এটা কিন্তু একটা লিমিট ওরা মেনটেন করতে পারে। অসমোটিক ব্যালেন্স বা ইলেকট্রিক ব্যালেন্স মেনটেন করে। কিন্তু যখন ডায়রিয়া হয় কি হয়, ওই ইলেকট্রিক ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। সেল যখন রাপচার হয়ে যায় বা কি হয়ে যায়, স্লাপিং অফ হয়, তখন কি হয়, বা সেল ইনজিওর্ড হয় ডিউ টু ইনফ্লামেশন, তখন কি হবে, ওইখান থেকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বেরোতে থাকবে, অ্যাট দ্য সেম টাইম ওয়াটার বের হয়ে যাবে এবং সাথে সাথে এগুলির ওয়াটারের অ্যাবজর্পশন হবে না। এই যে অসমোসিসের ইমব্যালেন্স হবে ডিউ টু লস অফ দ্য সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, তাই না? তো এস্ট্রিনজেন্ট কোনটাকে বলা হয়? যেগুলি এই একটা সুদিং একটা ইফেক্ট করে, মানে ওই জায়গাটাতে একটা প্রলেপ তৈরি করে, সো দ্যাট ফার্দার ওয়াটার ক্যানট বি কাম আউট ফ্রম দ্য সেল। ঠিক আছে? মানে ফার্দার যেন লস না হয়, সেই ধরনের সাবস্ট্রেটটাকে আমরা কি বলি? অ্যাস্ট্রিনজেন্ট। তোমরা জানো বিভিন্ন ধরনের অ্যাস্ট্রিনজেন্ট আছে আর কি, সেইটা ইউজ করে, যেটাকে অ্যান্টি ডায়রিয়াল বলা হয়, সেটা ইউজ করতে হবে। যেমন একটা অ্যাস্ট্রিনজেন্ট বিসমাথ, এ ধরনের আরো অনেক ধরনের আছে। এইটা একটা আছে অ্যান্টি ডায়রিয়াল। এরপরে কি, আমাদের ডায়রিয়া হলে কি ফ্লুইড থেরাপি দিতে হয়, তাই না? ফ্লুইড লস হচ্ছে, শুধুমাত্র ফ্লুইড না, সাথে ইফ রিকোয়ার্ড সোডিয়াম, এবং ফ্লুইড গুলির ভিতরে আমরা যে স্যালাইন নেই সেগুলির ভিতরে কিন্তু সোডিয়াম পটাশিয়াম, নর্মাল স্যালাইন যে, সেগুলির ভিতরে কিন্তু সোডিয়াম পটাশিয়াম দেওয়া থাকে, ক্লোরাইড দেওয়া থাকে। ঠিক আছে? সেইটা। তারপর তুমি স্পেসিফিক ট্রিটমেন্টে যাও, সেটা হচ্ছে কি, এরপরে আসো কি, যদি ভমিশন থাকে তাহলে কি অ্যান্টি ইমেটিক ইউজ করতে হবে।
এবং তারপরে যাও কি স্পেসিফিক, আমরা যদি জানি এটা ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস, দেন উই উইল গো ফর স্পেসিফিক অ্যান্টি মাইক্রোবিয়াল। সেটা কি, আমরা ম্যাক্রোলিড ইউজ করতে পারি যেমন ইরাইথ্রোমাইসিন, অথবা ফ্লোরোকুইনোনল যেটা সিপ্রোফ্লক্সাসিন, এগুলি ইউজ করলে এই অর্গানিজমটাকে কিল করবে, ফলে ফার্দার আর ইনফ্লামেশন হবে না এবং ডায়রিয়া কন্ট্রোল হবে। বোঝা গিয়েছে কিনা? এইভাবে কিন্তু ট্রিটমেন্ট লিখতে হবে তোমাদের। এখানে আমি স্লাইডকে বানাইছি ওই ধরনের তোমাদেরকে বোঝানো, মানে জাস্ট বলার জন্য। ঠিক আছে? জি, বুঝতে পারছি স্যার। স্যার এক্ষেত্রে কি আমাদের কি ব্র্যান্ড শুধু জেনেরিক নেম লিখতে হবে নাকি ব্র্যান্ড আচ্ছা, ব্র্যান্ড নেম তোমরা একটা সহকারে কাজ লিখতে করো, হবে? টিটুর সাথে যোগাযোগ করো। হুম। আহ, আমাদের এইখান থেকে ডিপার্টমেন্ট থেকে একটা বই মানে ই করা হয় আর কি। টিটু, তুমি কি দেখেছো এটা নাকি? না স্যার, ওই বইটা দেখা হয় নাই। আমার টেবিলের সামনে দুই দুই পেজে আছে আর কি। ও আচ্ছা স্যার, আমি তাহলে দেখে নেব। তুমি ওইটার পিডিএফ কপি ওদের কাছে দিয়ে দিও, ওরা বই বানায় নেবে আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার। পিডিএফ দিবা না কাউকে বই আকারে, কারণ এটার কোনো ই থাকবে, সফট কপি দিবা না। হ্যাঁ, আমরা আমাদের স্টুডেন্টরা যখন থার্ড ইয়ারে ওঠে ওইটা ড্রাগ ম্যানুয়াল সব একবারে লেটেস্ট 24 সাল পর্যন্ত, অথবা তোমাদের কাছেও থাকতে পারে এটা। ওই বইটার ভিতর তোমরা এই যে সিপ্রোফ্লক্সাসিন বললেই ডগ ক্যাটের আলাদা আমরা আলাদা আলাদা করে করছি। লাইভ স্টকের জন্য এক ধরনের, ডগ ক্যাটের জন্য, ইভেন বার্ড পর্যন্ত, ইভেন র্যাবিট পর্যন্ত আমরা যতটুকু পসিবল আমরা আলাদা করছি। নট অনলি দা অথবা অ্যান্টিবায়োটিক, সব ধরনের ওষুধ প্লাস ভ্যাকসিন। আমার মনে হয় এই ধরনের বই তোমাদের কাছে আরো থাকতে পারে অন্য স্যার ওদের কাছে মনে হয় স্যার ওই দা ভেট আছে সলিউশন স্যার। ওইটা আছে মনে হয়। আচ্ছা, থাকলে ওইখান থেকে তোমরা জেনেরিক প্লাস তোমার কি নামটা, ট্রেড নেমটা জেনে নিতে পারো। ঠিক আছে? জি স্যার। হুম। এরপর স্যার আমরা আমরা কি ট্রিটমেন্ট লেখার সময় হ্যাঁ বলো। স্যার হ্যাঁ আমরা কি ট্রিটমেন্টটা লেখার সময় ডোজ উল্লেখ করব সবগুলা ড্রাগের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনেরিক ডোজ উল্লেখ করতে হবে, কিন্তু যখন আমি প্রেসক্রিপশন দেবো তখন স্পেসিফিক প্রেসক্রিপশন তোমরা লেখা শিখেছো না, সেইভাবে করে লিখতে হবে যে আর এক্স, তারপরে এইটা, ট্রেড নেম দিয়া, তারপর কতটুকু ই, এটা তো তোমরা জানো তো মনে হয় না প্রেসক্রিপশন লেখা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওই ওইভাবে করে। আর যখনই ট্রিটমেন্ট বললে লাইন অফ ট্রিটমেন্ট, মানে পসিবল কি কি ড্রাগ ইউজ করতে হবে, তার জেনেরিক প্লাস ডোজ। এই ক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু ডোজ দেওয়া নাই, তোমরা এগুলি ডোজ গুলি দেখে নিও। যেমন সিপ্রোফ্লক্সাসিন বললে এখানে কতটুকু ডোজ, এগুলি দেখে নিই, মানে স্লাইডে তো সবকিছুই করা যায় না। এনিওয়ে, দেখো, গ্যাস্ট্রিক হেলিকোব্যাকটেরিওসিস, হেলিকোব্যাক্টারের মধ্যে নাম শুনলে, আমি জানি না তোমরা শুনেছো কিনা, খুবই কমন একটা শব্দ আছে হেলিকোব্যাক্টার পাইলোরি। মানুষের খুব এই ডিজিজটা হয়, আহ, আহ, খুব বেশি হয় না, তবে হয় এটা মানুষের। হ্যাঁ, হতে পারে, কারণ যেহেতু ওয়াটারবর্ন ডিজিজ, এটা হতে পারে, অনেক মানুষের হয়। এবং কেন হয়, কি জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই হেলিকোব্যাক্টারটা স্পেশাল কাইন্ড অফ, খুব ই টাইপের অর্গানিজম। সহজে এর আগে যেমন তোমার কি বলে ক্যাম্পাইলোব্যাক্টার দেখলা ডায়রিয়া করতেছে, অটোমেটিকলি ঠিক হয়ে যায়, অথবা ট্রিটমেন্ট করলে চলে যায়, কিন্তু এই হেলিকোব্যাক্টারটা সহজে যেতে চায় না, অনেক দিন পর্যন্ত থাকে এবং পেপটিক আলসার করতে পারে, এবং ইভেন ইন্টেস্টাইনে কি করতে পারে, ক্যান্সার, নিওপ্লাসিয়া করতে পারে, টিউমার সাবসিকুয়েন্টলি ক্যান্সার করতে পারে। তো আমি জানি না তোমরা শুনেছো কিনা, কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ ফর দ্য হিউম্যান, সিন্স ইট কজেস suffering for the patient, at the same time gastric ulcer or peptic ulcer it can cause, and later on it may cause neoplasia and cancer. That's why it is important, significant bacteria in human. ঠিক আছে? হেলিকোব্যাক্টার এই অর্গানিজমটা, এই দেখো কতগুলি অর্গানিজমের ছবি দেওয়া আছে পার্ট। আসলে এই হেলিকোব্যাক্টার এই শব্দটা আসছে আসলে কি, এই অর্গানিজমটার শেপ এর নাম অনুসারে। হেলিক্স মানে তোমরা হেলিক্যাল মানে কি, এরকম স্পাইরাল, তাই না? হেলিক্যাল মানে স্পাইরাল বুঝলাম। অর্গানিজমটা যখন হিস্টোলজিক্যালি আইডেন্টিফাই করা হয়, দেখা গেল যে এটা স্পাইরাল শেপ, যেটা এইখানে দেখতেছো তোমরা আমার পয়েন্টার এইখানে দেখো, অথবা এই ধরনের স্পাইরিলা বা স্পাইরাল শেপ, স্পাইরাল বাইন্ডিং করি না আমরা, ওই ধরনের। আমরা আরো দুই একটা অর্গানিজম দেখেছি কিন্তু স্পাইরাল শেপ, যেমন লেপ্টোস্পাইরা, তাই না?
এরকম হেলিকোব্যাক্টারটাও স্পাইরাল শেপ। দ্যাটস ওয়াই এই ব্যাকটেরিয়ার জেনাসটার নাম দেওয়া হয়েছে হেলিকোব্যাক্টার। ঠিক আছে। এবং দুইজন বিজ্ঞানী লকার্ড অ্যান্ড বোয়েল 1970 সালে 1970-তে এই হেলিকোব্যাক্টার গুলিকে যত ধরনের স্পিসিস আছে 4টা টাইপে তারা ভাগ করে, এই দুইজন সায়েন্টিস্ট 1970-তে। এবং এই লকার্ডের নাম অনুসারে, প্রথম জনের নাম অনুসারে এই টাইপগুলি মরফোলজিক্যাল ক্যারেক্টার যেটা, সেইটা অনুসারে 3টা টাইপে ভাগ করে। এবং টাইপগুলিকে বলা হয় টাইপ 1, 2 অ্যান্ড 3। কিন্তু যেহেতু লকার্ড এন্ড মানে বোলার করছে, সেই জন্য লকার্ডের মানে তাকে সম্মান করে এই টাইপগুলির নাম দেওয়া হচ্ছে লকার্ড টাইপ 1, লকার্ড টাইপ 2 এবং লকার্ড টাইপ 3। আসলে এই টাইপগুলি হচ্ছে কি তাদের এই মরফোলজির উপর ভিত্তি করে। লকার টাইপ 1 যেটা, সেটার আন্ডারে কি কি স্পিসিস করে দেখো, ফ্লেক্সোস্পাইরা রেপিন বা হেলিকোব্যাক্টার রেপিন, যেটা সাধারণত ডগের স্টোমাকে থাকে। আর হেলিকোব্যাক্টারটা কিন্তু আসলে স্টোমাকের ব্যাকটেরিয়া, স্টোমাকে থাকে এবং গ্যাস্ট্রাইটিস করে, নট এন্টারাইটিস, গ্যাস্ট্রাইটিস করে। ওকে, দেখো হেলিকোব্যাক্টার রেপিনি যেটা ডগের স্টোমাকে থাকে এবং এটা অ্যাবর্শন করতে পারে ডগের, মানে বিচের, প্রেগনেন্ট বিচের, এবং হেপাটিক নেক্রোসিস করে মোস্টলি, এবং গ্যাস্ট্রাইটিস করে। লকার টাইপ 2 যেটা, সেইটার আন্ডারে আছে কি হেলিকোব্যাক্টার ফেলিস, এটা কিন্তু ক্যাটের স্টোমাকে থাকে এবং গ্যাস্ট্রাইটিস করে। এরপর আসো কি লকার টাইপ 3, সেটা কি হচ্ছে কি, এটার আন্ডার হচ্ছে গ্যাস্ট্রোস্পাইরিলাম হোমিনিস, হেলিকোব্যাক্টার হেলমানি এবং হেলিকোব্যাক্টার পিজোজেরোনি। এই 3টাকে বলা হয় লকার টাইপ 3। এবং এটা বিভিন্ন ধরনের এই ডগ ক্যাট ছাড়া অন্যান্য স্পিসিসে পাওয়া যায়, এই জন্য মেনশন করা হয়নি। মেইনলি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি হেলিকপ্টার রেপিনি, হেলিকপ্টার ফেলিস অ্যান্ড পাইলোরি। ঠিক আছে, পাইলোরিটা দেখো আবার, এইটা আসলে হিউম্যানে তোমার পাওয়া যায়, নন হিউম্যান প্রাইমেটস, যেমন তোমরা জানো এটা বিভিন্ন মাঙ্কি, শিম্পাঞ্জি, গরিলা, মানে প্রাইমেটস, মানুষ ছাড়া যে প্রাইমেট সেগুলির ভিতরে পাওয়া যায়, এবং ক্যাটেও পাওয়া যায়। মানুষের সাধারণত এটা ট্রাভেলার্স ডায়রিয়া করে। ধরো কোনো একজন ইউরোপিয়ান বাংলাদেশে আসছে, পানি খাইছে, এই যে হেলিকপ্টার পাইলটে ঢুকে গিয়ে ডায়রিয়া করছে পেটে, যেটাকে ট্রাভেলার্স ডায়রিয়া বলে। এবং এখানে গ্যাস্ট্রাইটিস করে ইনিশিয়ালি, সাবসিকুয়েন্টলি এটা গ্যাস্ট্রিক আলসার করতে পারে, বা যেটাকে পেপটিক আলসার বলে, এবং যেটা বারবারই বলতেছিলাম এটা নিওপ্লাসিয়া করতে পারে। এবং এটার ক্লিনিক্যাল সাইনটা খুবই ইন্টারেস্টিং মানুষের জন্য, বোঝা যায় যে এটা হেলিকপ্টার পাইলরি দ্বারা মানে এই মানে হেলিকোব্যাকটেরিওসিস হয়েছে এরকম বোঝা যায় ক্লিনিক্যাল সাইন দেখে। সেটা হচ্ছে কি মানুষেরও ইভেন ক্রনিক ভমিশন হতে থাকে এবং ইন্টারমিটেন্ট ভমিশন, যেটা কোনো ওষুধ খেলে কন্ট্রোল হবে না। ধরো সকালে বমি হলো, একটু পর 1 ঘন্টা পর আবার বমি হলো, এরকম ক্রনিক 5-6 মাস বমি হচ্ছে। হ্যাঁ, কোনো কারণ নাই, খাবার খেয়েছে বমি হচ্ছে, কিংবা খাবার না খেলে বমি হচ্ছে, ক্রনিক ইন্টারমিটেন্ট ভমিশন। এবং এই ভমিশনের থেকে সাথে আসবে কি মাঝে মাঝে মিউকাস আসতে পারে, মাঝে মাঝে গ্যাস্ট্রিক সিক্রেশন আসতে পারে, মাঝে মাঝে বাইল আসতে পারে। যেহেতু তোমরা বুঝতে পারতেছো যে ইনফেকশনটা স্টোমাকে করে, তো এই ভমিশনের ইনিশিয়েশনটা আসলে স্টোমাক থেকে, তো গ্যাস্ট্রিক সিক্রেশন আসতে পারে, বাইল এবং মিউকাস আসতে পারে, সাথে সাথে ডায়রিয়া হতে পারে। এবং তোমরা জানো ভমিশন যেহেতু ক্রনিক ভমিশন হচ্ছে, ভমিশন হলে তোমরা জানো ফ্লুইড লস হয়, সাথে ডায়রিয়ার কারণে ফ্লুইড লস হয়, এখানে ওয়েট লস হবে, এবং ডিহাইড্রেশন হতে পারে, সিভিয়ার এমাসিয়েশন হতে পারে। কারণ যাই খাবে দেখবো বমি হয়ে যাবে, তো খাবার খেতে পারবে না। পাইকা ডেভেলপ করতে পারে, তোমরা জানো পাইকা ডেভেলপ করা মানে অ্যানিমেলের ক্ষেত্রে অথবা মানুষের ক্ষেত্রে আনইউজুয়াল খাবার খাবে, যেগুলি খাবার খাওয়ার কথা না সেগুলি খাবার খাবে। পাইকা কেন ডেভেলপ করবে, এখানে কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে কি, যেহেতু ভমিশনের মাধ্যমে এবং ডায়রিয়ার মাধ্যমে যে খাবারটাই খাওয়া হচ্ছে সেগুলি বের হয়ে যাচ্ছে অথবা খাবার খেতে পারতেছে না, ফলে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল
নিউট্রিয়েন্টের ঘাটতি তো ঘটবেই, সাথে সাথে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল এর ডেফিসিয়েন্সি হবে, ইনক্লুডিং ফসফরাস, তাই না? এই ডেফিসিয়েন্সির কারণে পাইকে ডেভেলপ করবে। আনইউজুয়াল খাবার, ধরো পোড়ামাটি খেতে থাকলে অথবা এই ধরনের, কিংবা যদি অ্যানিমালের ক্ষেত্রে হবে যে ধরো পলিথিন খেয়ে ফেলতেছে ডগ ক্যাট, সেইটা। এবং বেলচিং হতে থাকবে বারবার, মানে কি বারবার মনে হয় ঢেকুর তুলতেছে এরকম মনে হবে। ঠিক আছে, এগুলো হলো ক্লিনিক্যাল সাইন। এবং অবশ্যই ম্যাল নিউট্রিশন হবে, ম্যাল নিউট্রিশন দেখা দেবে। ডায়াগনোসিস করবে কিভাবে? ডায়াগনোসিস হচ্ছে কি, এই যে ক্লিনিক্যাল সাইন সিমটম বললাম, যেগুলো হলমার্ক ডায়াগনস্টিক ফিচার, সেটা হলো কি ক্রনিক ইন্টারমিটেন্ট ডায়রিয়া, সরি বমিশন। এটা দেখলেই 50% গেস করতে পারবে যে এটা কি হতে পারে, হেলিকোব্যাকটেরিয়াসিস হতে পারে। ডেফিনিট ডায়াগনোসিস বা কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য কি করতে হবে? কালচার এবং আইসোলেশন অফ দা অর্গানিজম। বাট দিস অর্গানিজম কালচার করা এবং আইসোলেশন এবং আইডেন্টিফিকেশন করা সহজ, বাট কালচার করাটা একটু ডিফিকাল্ট। সহজে যে মিডিয়াতে গ্রো করতে চায়। তো কি করতে হয় মেইনলি? গ্যাস্ট্রিক যে মিউকোসা আছে, তোমরা জানো এই অর্গানিজম গুলি গ্যাস্ট্রিক মিউকোসা যেটা, সেটাতে স্পাইরাল শেপ যেহেতু ওইখানে থাকতে থাকে, সো তোমরা যদি ওইখান থেকে গ্যাস্ট্রিক মিউকোসা থেকে বায়োপসি করে কিছু টিস্যু নিতে পারো এবং সেটাকে তো কি বলে মাইক্রোস্কোপের নিচে দেখো, দেখবে যে এই যে মিউকোসাল সেল যে এপিথেলিয়াল সেল, সেগুলি ইনফ্লামেটরি চেঞ্জ দেখতে পারবে। এট দ্য সেম টাইম ওইখানে এই স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া দেখতে পারবে। ওকে, এটা দেখে কনফার্মেশন করতে পারবে যে এটা কি হবে, হেলিকোব্যাকটেরিওসিস। এছাড়াও এলআইসি করা যায়, জাস্ট টু আইডেন্টিফাই দা antibody against this helicobacter in the blood, এলআইসি করেও কনফার্ম করা যায়। ট্রিটমেন্ট দেখো, এখানে সাধারণত ওগুলি তো থাকবেই, যেগুলি আমরা আগে বললাম, যে ডায়রিয়া থাকলে অ্যান্টি ডায়রিয়াল দিতে হবে, তারপর স্যালাইন দিতে হবে, ভমিশনের জন্য অবশ্যই অ্যান্টি ইমেটিক দিতে হবে। কিন্তু স্পেসিফিক এই ডায়রিয়ার জন্য প্লাস এই হেলিকোব্যাকটেরিওসিসের জন্য আমি বারবারই বলতেছি যে ওগুলি তো আছেই। ধরো যদি কি হয়, কি ডিহাইড্রেটেড হয়ে যায়, স্যালাইন দিতে হবে। ভমিশনের জন্য কি দিতে হবে? অ্যান্টি ইমেটিক যে ড্রাগগুলি আছে সেগুলি দিতে হবে। তার সাথে সাথে 3 ধরনের ওষুধ একসাথে দিতে হবে। দ্যাটস ওয়াই ইটস কল্ড ট্রিপল থেরাপি রেজিম। কি কি? যেমন এখানে বিসমাথ দিতে হবে, তার সাথে মেট্রোনিডাজল দিতে হবে এবং তার সাথে অ্যামক্সিসিলিন দিতে হবে। ঠিক আছে, 3টা না? ওগুলি তো আছে, তার সাথে স্পেসিফিক 3টা ট্রিটমেন্ট দিতে হবে, বিসমাথ, মেট্রোনিডাজল এবং অ্যামক্সিসিলিন। বিসমাথের কাজ হবে কি, তোমরা জানো বিসমাথ আসলে পার্গেশনে হেল্প করে। অথবা ধরো অনেক সময় খুব, এই যে আমরা অ্যান্টাসিড খাই না, অ্যান্টাসিড অথবা এই ধরনের ওষুধ খাই না, ধরো খুব একটা খাবার খেয়েছি, বিরিয়ানি অথবা খুব মশলাদার খাবার খেলাম, কি হতে থাকে, হার্ট বার্ন হতে থাকে, মনে হয় যে খুব পেটের ভিতর গ্যাস হয়েছে, কিংবা মানে এখানে ব্যথা করতেছে, মানে এতে বুক জ্বালা পোড়া করতেছে, তখন কি খেতে হয়? অ্যান্টাসিড। এই অ্যান্টাসিডের মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম, বিসমাথ এগুলি থাকে। সেটা কি করে? গ্যাস প্রোডাকশন কমাতে, এট দ্য সেম টাইম পার্গেশনে হেল্প করে, সো দ্যাট নর্মাল জেনিং হয়ে যায়। এই বিসমাথের আরো একটা কাজ হচ্ছে, বিসমাথটা ইন্টেস্টিনে যাওয়ার পর, সরি স্টোমাকে যাওয়ার পর এমন এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ওগুলি তো করবেই, গ্যাস প্রোডাকশন কমাবে, প্লাস তোমার হার্ট বার্ন যেটা বুক জ্বালা পোড়া, এগুলি তো কমাবেই। সাথে সাথে এমন একটা পার্গেশন হেল্প করবে, সাথে সাথে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে তোমার স্টোমাকের ভিতরে, যেন এই অর্গানিজমটা ফার্দার আর গ্রো না করতে, মাল্টিপ্লাই না করতে পারে, বংশবৃদ্ধি না করতে, আরো বেশি সংখ্যায় যেন না বাড়তে পারে, সেই হেল্পটা করে। সাথে সাথে তোমরা জানো মেট্রোনিডাজলের কাজ হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট আছে, এবং স্পেসিফিক অ্যামক্সিসিলিন ওই ব্যাকটেরিয়াটা সাইডাল ইফেক্ট আছে, কিল করবে। ওকে, এই 3টার মানে জিনিসের কাজ। পাশে ডোজ দেওয়া আছে, আমি এগুলি বললাম কতদিন ইউজ করতে হবে, কত ইন্টারভেলে ইউজ করতে হবে, আমি আর বললাম না। তবে দেখো, অ্যামক্সিসিলিনের পরিবর্তে তোমরা অনেক ক্ষেত্রে টেট্রাসাইক্লিন ইউজ করতে পারো, অক্সিটেট্রাসাইক্লিন ডোজ দেওয়া আছে। আচ্ছা, বিসমাথের পরিবর্তে রেনিটিডিন ইউজ করতে পারো।
যেটা অল্টারনেট। আবার মেট্রোনিডাজোলের পরিবর্তে আমরা ক্লারিথ্রোমাইসিন ইউজ করতে পারি। কিন্তু যখন ট্রিটমেন্ট করব আমরা 3 ধরনের ওষুধই একসাথে দেবো হেলিকোব্যাক্টেরিয়াসের ক্ষেত্রে। কিন্তু অপশন চেঞ্জ হতে পারে, বিসমাথের পরিবর্তে হতে পারে তোমার কি বলে রেনিটিডিন, মেট্রোনিডাজোলের পরিবর্তে ক্লারিথ্রোমাইসিন, অথবা অ্যামক্সিসিলিনের পরিবর্তে টেট্রাসাইক্লিন। কিন্তু এই তিনটাই একসাথে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে তাহলে সবগুলো ইউজ করা লাগবে না, যে কোনো তিনটা ইউজ করলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারচেঞ্জেবলই তিনটাই ইউজ করব। জি স্যার। এরপর আমরা আসি হলো কি প্লেগ, তাই না? তোমরা নাম শুনেছো? শুনেছো কেউ? জি শুনেছি জি স্যার। স্যার। কোথায় প্লেগ? কোথায় শুনেছো? Because this disease has a long history. স্যার আর ডাক একসময় প্লেগ প্লেগে শুনছে অনেক স্যার। মানুষ মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, really in the history. This disease has a long history really in the history. কারণ আগের দিনে খুব বেশি ডিজিজ ছিল না। স্মল পক্স তোমরা নাম শুনেছো, এখন নাই, তাই না? স্মল পক্স, গুটি বসন্ত, তোমরা নাম শুনে থাকতে পারো, আমি জানি না। অনেক আগেই বিশ্ব থেকে চলে গেছে। পোলিও এখনো কিছু কিছু দেশে আছে বলা হচ্ছে, যেমন আফগানিস্তান। হোয়াইট ভ্যাকসিনেশনের মাধ্যমে এগুলো কন্ট্রোল করা হয়েছে, তাই না? ইনফ্লুয়েঞ্জা এখনো আছে, একটা সময় ইনফ্লুয়েঞ্জা ছিল এবং হিউজ ডেথ করতো। কলেরা এখনো আছে, আগে খুব বেশি ছিল এবং হিউজ ডেথ করতো। এমনও বলা হচ্ছিল যে কলেরাতে যে গ্রামে ঢুকতো আগে এই আমাদের সাবকন্টিনেন্টে, সেই গ্রামে এমনও এমনও হয়েছে আমাদের পুরাতন লোকজনদের কাছে শোনা, যে ধরো যে গ্রামে ঢুকছে ওই গ্রামে আর পুরুষ মানুষ বেঁচে নাই যে ওই লাশগুলি দাফন করবে। দ্যাট ওয়াজ কলেরা। সিমিলার টু স্মল পক্স, মানে গুটি বসন্ত যেটাকে বলতেছি আমরা। এত মানুষ মারা যেত যে গ্রামের অর্ধেক মানুষ মারা গেছে, এরকম ঘটনা। এবং কেউ কাউকে দাফন করার মানুষ নেই, এরকম ঘটনা। আর এইসব ডিজিজ তো খুব ছোঁয়াচে ছিল, তাই না? দাফন করতে ভয় পাইতো, রাস্তাঘাটে মানুষ করে মারা গিয়ে আছে, এরকম ঘটনা। ইনফ্লুয়েঞ্জা আমাদের এই সাবকন্টিনেন্টে খুব বেশি হ্যাভক তৈরি করতে পারে নাই, কিন্তু যেটা তোমরা বার্ড ফ্লু বলতেছো আজকে, স্প্যানিশ ফ্লু অথবা তোমার সোয়াইন ফ্লু তো রিসেন্টলি হচ্ছে। স্প্যানিশ ফ্লু পার্টিকুলারলি, ফ্লু এত মানুষ মারা যেত গেছিল ওই সময়, যে তোমার ইউরোপে রাস্তাঘাটে মানুষ করে মারা গিয়ে আছে। সেই রকমই একটা ডিজিজ হচ্ছে কি প্লেগ, ঠিক আছে? হিউজ ডিভাস্টেটিং ডিজিজ ফর দা হিউম্যান পপুলেশন ইন দা পাস্ট। এখন এটা অনেকটা কন্ট্রোলে, বলা হচ্ছে যে তারপরও এভরি ইয়ার at least 600 case of plague reported in human, mostly in DRC, তোমার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো যেটা, অথবা মাদাগাস্কার, পেরু, ওই সাইডটা। এইসব দেশে বলা হচ্ছে ইভেন ইন ইউএসএ রুরাল এরিয়াতে বলা হচ্ছে যেখানে র্যাট আছে, ওই রুরাল এরিয়ার যে র্যাট গুলিতে এখনো কিন্তু তোমার এই ব্যাকটেরিয়াটা, যেটা হচ্ছে কি ইয়ারসিনিয়া পেস্টিস, সেটা এখনো পারসিস্ট করে এবং মাঝে মাঝেই রিপোর্ট করা যায় ইউএসএ অ্যালোন। নর্থ আমেরিকা যেটা, সেখানে, সাউথ আমেরিকা তো বললামই, এবং তোমার আফ্রিকার দেশগুলি তো বললাম, এখনো রিপোর্ট করা যায়। বলা যায় অ্যানুয়ালি প্রায় 600 কেস রিপোর্ট করা যায়। এটার আরো সুন্দর হিস্ট্রি হচ্ছে কি, এই ডিজিজটা অরিজিনেটেড কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে। তার আগে বলা দরকার যে ডিজিজের দেখো নামের পাশে লেখা আছে কি ব্ল্যাক ডেথ, মানে কি এখানে যে সাইন সিমটম গুলি শো করে, একটা পর্যায়ে দেখা যায় কি ওইরকম মানে কালো হয়ে গেছে এরিয়াটা, এবং তারপরে মৃত্যু হয়। আমরা পরের ছবিতে গিয়ে দেখবো আর মানুষের ক্ষেত্রে। ব্ল্যাক ডিজিজ তোমরা একটা পড়েছো, কেউ বলেছে কিনা আমি জানি না, পার্মিনিয়াল মেডিসিন যখন অ্যানথ্রাক্স পড়েছো তখন বলার কথা। ব্ল্যাক ডিজিজ, অ্যানথ্রাক্স কে বলা হয় মানুষের ক্ষেত্রে ব্ল্যাক ডিজিজ অনেক সময়, আর এটাকে বলা হয় কি ব্ল্যাক ডেথ, ঠিক আছে? এবং এই ডিজিজটার হিস্ট্রিটা এই ধরনের,
বলা হচ্ছে অরিজিন আমাদের এই সাবকন্টিনেন্ট অথবা এশিয়া লাগ। কিভাবে? এটা হচ্ছে যে তোমরা অনেক আগের সিনেমা, মানে এই হলিউডের মুভিগুলি দেখেছো। তার মধ্যে একটা ছিল দ্য লাইফ অফ এ পাই। দেখেছো না তোমরা সবাই? সবাই না, কিছু কিছু দেখার কথা তো এটা। দ্য লাইফ অফ এ পাই দেখেছো কিনা? জি স্যার, দেখছি। দেখছো না? এই যে এই ভদ্রলোক মারা গেলেন, যে ওনার নাম কি যেন, নাম মনে থাকে না কি যেন, বলিউডের মুসলিম, কি নাম, ক্যান্সারে মারা গেলেন যে 2-3 বছর আগে। স্যার স্যার ইরফান খান। ইরফান। ইরফান খান, উনি কিন্তু ওইটা অ্যাক্ট করছে, প্লে করছে, তাই না? মানে পরের অংশটুকুতে, ওইটুকুতে, লাইফ অফ পাই। তো ওইখানে তোমরা দেখেছো যে যখন এই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বিভিন্ন লাইভ স্টক নিয়ে ইউরোপে নিয়ে যেত, কারণ লাইভ স্টক বেসিক্যালি তোমার ইয়াতে ছিল না, ইউরোপে ছিল না। আমাদের এই সাবকন্টিনেন্ট ইভেন চায়না থেকে কি করা হতো, এইখানে লাইভ স্টক বিশেষ করে গরু ছাগল এগুলি কি রেয়ার করে ওইখানে নিয়ে যাওয়া হতো ইউরোপে, ফর দেয়ার কি খাওয়ার জন্য, তাই না? এই ওইখানের বিফ, মাটন এগুলির সাপ্লাইয়ের জন্য ইউরোপে নিয়ে যেত, এবং এগুলি নিয়ে যাওয়া হতো কিসে, শিপে করে, তাই না? শিপে নিয়ে যাওয়া হতো। এই শিপে সময় লাগতো কতদিন, 2 মাস 3 মাস সময় লাগতো, তাই না? তো যখন এই লাইভ স্টক গুলিতে শিপে তোলা হয়, তোমরা লাইফ অফ পাই এর সিনেমাটার কথা মনে করো, সবকিছু নিয়ে ওঠে না? যখন ওঠে তখন ওই এনিমাল গুলির খাবারও, লাইভ স্টকের জন্য খাবারও তো নিয়ে যায়, খড় টর নিয়ে যায় না? ওর তো খেতে হবে 1-2 মাস শিপের মধ্যে। আর তোমরা জানো আবার ইঁদুর গুলি কি করে, এই গরুর খাবার খড় টরের সাথে থাকে। যখন এই গরুর তুলতেছে সাথে এই খড় টর সহ তুলতেছে, 2-4টা ইঁদুরও কিন্তু কি করলো, শিপের ভিতর ঢুকে গেল। ঢুকে গিয়ে যখন ওইটা আনলোড করতেছে এনিমাল গুলিকে, তখন আবার এই সুযোগে ইঁদুর গুলি কিন্তু আনলোড হয়ে ওইখানে ছড়ায় পড়লো। ঠিক আছে, এইভাবে ইঁদুর গুলি গেল। এখন দেখো যে এই প্লেগটা কি, আসলে এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। কি ব্যাকটেরিয়াটার নাম হলো কি, ইয়ারসিনিয়া পেস্টিস, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট জুনোটিক ডিজিজ, অরিজিনেটেড ফ্রম ক্যাট। কিন্তু এই ডিজিজটা র্যাটে র্যাটে এমনি থাকে। বেসিক্যালি র্যাটে এক ধরনের ফ্লি থাকে। ফ্লি, তোমরা জানো কিনা ফ্লি? ফ্লি হচ্ছে কি অনেকটা সার পোকার মতো এক ধরনের পেস্ট বা বাগ, হ্যাঁ, যেটাকে বলা হয় যে ফ্লাইটলেস পেস্ট বা ইনসেক্ট, অথবা বলা হয় কি বাগ, সার পোকার মতো, যেটা উঠতে পারে না, পাখা না এরকম, কিন্তু রক্ত খায়। এই ফ্লিগুলি, যেটা বলা হচ্ছে জেনোক্সিলা চিওপিস, এই ফ্লিগুলি থাকে আসলে কি র্যাটের গায়ে থাকে। আবার এই ইয়ারসিনিয়াটাও থাকে হলে কি রডেন্টের ব্লাডে, সো ইঁদুরের ব্লাডে থাকে। আর এই ফ্লিটা থাকে আবার ইঁদুরের গায়ে। যখন তোমার ইঁদুর ফ্লিটা ইঁদুরকে মানে বাইট করে ফর সাকিং ব্লাড, তখন সে কিন্তু ওই ইঁদুরের রক্তের থেকে ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়াটা নিয়ে আর একটা ইঁদুরকে কামড় দিল, তখন কিন্তু ছড়ায় দেয়, অথবা মানুষকে কামড় দিলে ছড়ায় দেয়। সো ইমাজিন, যখন এই ইঁদুরগুলি এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে ওই শিপে করে লাইভ স্টকের সাথে তার খড় গাদার সাথে গিয়ে ইউরোপে গেল, গিয়ে কি করলো, ক্যারি করতেছে, কিন্তু সে কি এই র্যাট গুলি কি ক্যারি করতেছে, ইয়ারসিনিয়া পেস্টিস, এই ব্যাকটেরিয়াটা তার ব্লাডে, এট দ্য সেম টাইম তার শরীরের উপর কোন মানে পেস্টটা ক্যারি করতেছে, ফ্লি, জেনোক্সিলা চিওপিস। এ গিয়ে ধরো সুযোগ মতো ওই ইউরোপের বিভিন্ন ঘরে ঘরে ঢুকে গেলে ইঁদুরগুলি বংশবৃদ্ধি করতে থাকলো। সাথে সাথে তোমার ওই ভিতরে তো কি আছে, ইয়ারসিনিয়া আছে, এবং এই ফ্লি গুলি আছে। ফ্লি এই র্যাট থেকে ব্লাড নিয়ে আবার ধর ইউরোপিয়ান কোনো মানুষটাকে কামড় দিল, কামড় দেওয়ার সাথে সাথে ইয়ারসিনিয়া মানুষের মধ্যে ছড়াই গেল। এক মানুষ থেকে আরেক মানুষ এরকম ছড়াইতে ছড়াইতে এই প্লেগটা ভয়াবহ আকারে ছড়াই পড়েছিল মানে 14th সেঞ্চুরির দিকে, 1400 সালের দিকে। এবং বলা হয় যে 1400 সালে তোমার শুধুমাত্র ইউরোপেই প্রায়
50 মিলিয়ন মানুষ মারা গেছিল ডিউ টু প্লেগ। আর একটা কথায় বলা হয় যে 1200 শতাব্দীর দিকে 1200 শতাব্দীর দিকে প্লেগটা এত মাত্রায় ছড়ায় পড়ে, ওই সময় পৃথিবীর জনসংখ্যা ছিল 50 কোটি। প্লেগে প্রায় অর্ধেক মানুষ মারা যায়। হুম, প্রায় 20 কোটি মানুষ মারা যায় তোমার এই 50 কোটি থেকে। ওয়ার্ল্ড ওয়াইড 50 কোটি মানুষ ছিল, তার মধ্যে 20 কোটি মারা যায়। পরে আবার 50 কোটি হইতে গিয়া আরো 200 বছর লাগছিল এই ওয়ার্ল্ডে, মানে 1400 সালের দিকে গিয়ে আবার 50 কোটি হয়েছে। মানে কি পরিমাণে হ্যাভক সৃষ্টি করছিল এই প্লেগটা, স্পেশালি ইউরোপ আমেরিকা ওইদিকে। এবং এটা অরিজিনেট করেছিল কিন্তু আসলে আমাদের এই সাবকন্টিনেন্ট, মানে পার্টিকুলারলি তোমার আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, প্লাস বলা হয় তোমার চায়না থেকে। ঠিক আছে। আর এইটার দুষ্ট ব্যবহারও করেছে কিছু কিছু মানুষ। তোমরা জানো বায়োলজিক্যাল উইপন, এই নাম শুনেছো তোমরা কখনো? বায়োলজিক্যাল উইপন অবশ্যই শুনেছো, কারণ যখন তোমার আমরা অ্যানথ্রাক্স পড়াই তখন কিন্তু এটা বলি, আমরা মজা করে হলে বলি। অ্যানথ্রাক্স কিন্তু অন্যতম একটা বায়োলজিক্যাল উইপন হিসেবে ইউজ করা হয়েছিল। অ্যাটলিস্ট সাদ্দামের বিরুদ্ধে যখন কি করা হলো, সাদ্দামকে যখন ফেলে দেওয়া হবে, তখন একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো। এখন আমরা বলবো প্রোপাগান্ডায়। হোয়াইট হাউস তথাকথিত তোমার, অথবা তোমার ওই সময়কার, এরা কি বললো যে তোমার লাদেন এবং তারা ইসলামিক টেরোরিস্টরা এরা বায়োলজিক্যাল উইপন ইউজ করতেছে। কেমিক্যালি এবং বায়োলজিক্যাল উইপন ইউজ। তোমাদের ওই সময় আসলে কি জন্ম হয়েছে কিনা আমি জানি না, অথবা হইলেও ছোট তোমরা। এরকম একটা তোমার তাদেরকে ব্লেম করে এই এই মিডল ইস্টকে, ইউএসএ আমেরিকা কিন্তু ওই সময় হিউজ ম্যাসাকার করে। ওই সময় অনেকগুলি গভর্নমেন্টকে তারা মানে ডিসমেন্টল করে, স্পেশালি তোমার লিবিয়া, তোমার এই যে এই ইরাক, তোমার এইদিকে আফগানিস্তান, তোমরা এগুলি জানো কিছু কিছু। তখন কিন্তু লাদেন একটা চিঠি দিয়েছিল, মানে লাদেন না, আল কায়দা একটা চিঠি দিয়েছিল। চিঠির মানে সিআইএ হেডকোয়ার্টারে, চিঠিটার ভিতর লেখা ছিল এই ধরনের, মানে এক্স্যাক্টলি আমি মানে চিঠিটা আছে আমার মানে ওই আরেকটা আছে। চিঠিটাতে লেখা ছিল, চিঠির ভিতরে একটা পাউডার দেওয়া ছিল এবং পাউডারের ভিতরে অ্যানথ্রাক্সের স্পোর ছিল। চিঠিতে লেখা ছিল এই ধরনের, এরকম যে আল্লাহ ইজ গ্রেট, না, ডেথ টু আমেরিকা, সরি, ডেথ টু বুশ, ডেথ টু আমেরিকা, তারপর যে লাস্টে লেখা ছিল যে আল্লাহ ইজ গ্রেট, উই আর হেয়ার, উই হ্যাভ অ্যানথ্রাক্স, উই আর হেয়ার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, এই ধরনের একটা কথা ছিল। ইন্টেনশনটা এই ধরনের ছিল, যখন এই চিঠিটা খুলবে, খোলার সাথে সাথে পাউডারের সাথে সাথে যেন স্পোরটা যেন নাকে ঢুকে যায়, ঢুকে গিয়া ইনহেলেশন অ্যানথ্রাক্স করে মানুষ মারা যায়। এইটা একটা বায়োলজিক্যাল উইপনের একটা অন্যতম ব্যবহার। আমি একটু প্লিজ আমাকে একটু টাইম দাও। আচ্ছা, কেটে গেছে। আচ্ছা তোমরা, হ্যালো। জি স্যার। আচ্ছা, ওইটা একটা বায়োলজিক্যাল উইপনের সেরকম এই প্লেগের যে অর্গানিজমটা ইয়ারসিনিয়া পেস্টিস, এই ব্যাকটেরিয়াটাকেও বায়োলজিক্যাল উইপন হিসেবে ব্যবহার করার হিস্ট্রি আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানিজ, সো কল্ড সোবার নাও ইট ইজ ইন দ্য ওয়ার্ল্ড, জাপানিজ না দেখলেই মনে হয় যে এরা খুবই সভ্য ভদ্র, তাই না? খুবই মানে ব্যবহার ভালো এদের। বাট once upon a time in the second world war they were so arrogant, তারাই প্রথমে যে তোমার ইয়ারসিনিয়া পেস্টিস যে মানে প্লেগের যে অর্গানিজমটা আছে, ব্যাকটেরিয়াটা আছে, সেটা বায়োলজিক্যাল উইপন হিসেবে ইউজ করে। সেটা কি করে তারা ল্যাবে, এই জেনোক্সিলা চিওপিস, এই যে 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 ইটা আছে ফ্লিটা, এটাকে রেয়ার করে এবং র্যাটের ভিতরে পারপাসফুলি ইয়ারসিনিয়া পেস্টিসটাকে ইনসার্ট করা হয় এবং এই ফ্লিগুলিকে পারপাসফুলি র্যাটগুলিকে মানে ব্লাড খাওয়ায় এই ফ্লিগুলিকে শত্রু, বিশেষ করে চায়নাতে অথবা চায়নার দিকে ছেড়ে দেওয়া হয়, যেন এই তোমার ফ্লিগুলি মানুষকে, চাইনিজদেরকে বাইট করে এবং চাইনিজরা প্লেগে যেন মারা যায়। ঠিক আছে।
তো এই প্লেগের আরো অনেক হিস্ট্রি আছে, তো আমরা ওইদিকে না যাই। দেখো, প্লেগ বলা হচ্ছে যে আমরা জানলাম যে এক ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ। ইয়ারসিনিয়া পেস্টিস হচ্ছে কি এর তোমার ব্যাকটেরিয়াটা, এবং এটা জুনোটিক, এবং এটার হোস্ট হচ্ছে কি বলা যাবে না ন্যাচারাল হোস্ট। ন্যাচারাল হোস্ট হচ্ছে কি রোডেন্ট, মানে কি রোডেন্টে কিছু করে না, এবং এখানে ভেক্টর হিসেবে কাজ করে হচ্ছে কি ফ্লি, জেনোফিলা জিওপিস। এবং এইটা সাধারণত ট্রান্সমিশন হয় কিভাবে তোমরা জানো, র্যাট এবং ক্যাটের মধ্যে, টম এন্ড জেরির মধ্যে কিন্তু সবসময় একটা কানেকশন আছে, তাই না? র্যাট ক্যাট, টম জেরি, তাই না? যেহেতু র্যাটে আছে, এখানে ক্যাটে আসবে, কারণ র্যাটের কাজ হচ্ছে কি, সরি, ক্যাটের কাজ হচ্ছে কি র্যাটকে খাওয়া বা তার সাথে তাকে ধরতে যাওয়া। এই করতে গিয়ে কি হয়, তোমার এই রডেন্টের গায়ে যে তোমার আছে, ফ্লিটা আছে, তো অনেক সময় ক্যাটের কে মানে ব্লাড সাক করতে গিয়ে এই অর্গানিজমটা দিয়ে দেয়, সো ক্যাটের কাছে যায়। অথবা হিউম্যানের, যেটা বললাম আর কি, মানুষকে এই ফ্লিগুলি ফাইট করতে গিয়ে ইনফেকশন দিতে পারে। অথবা কোনো ব্রোকেন স্কিন, ধরো তোমার বিড়ালটা আক্রান্ত হয়েছে, তুমি এটা হ্যান্ডেল করতেছো, তোমার কোনো ব্রোকেন স্কিন আছে, সেখানে পড়ে তুমি অ্যাফেক্টেড হতো, অথবা ইনহেলেশনের মাধ্যমে অ্যাফেক্টেড হতে পারো। অর্গানিজমটা বিড়ালও পেতে পারে, আমরাও পেতে পারি। আর একটা খুবই চমৎকার ওয়ে আছে ক্যাটের জন্য। ক্যাট তো আমরা জানি র্যাটকে খায়। এই ইনজেকশনের মাধ্যমে ওই রোডেন্টটা বা ওই র্যাটটা যদি অ্যাফেক্টেড থাকে বা ইনফেক্টেড থাকে, তাহলে কিন্তু ক্যাটটা ইনফেক্টেড হবে ইনজেকশনের মাধ্যমে। ওকে, ট্রান্সমিশন দেখলাম, আমরা ক্লিনিক্যাল সাইন দেখি। ক্লিনিক্যাল সাইন সাধারণত তিনটা ফর্মে তোমার প্লেগটা হতে পারে। একটা হচ্ছে বিউবনিক ফর্ম, মোস্ট কমনলি যেটা হয়, সেপ্টিসেমিক ফর্ম, আর একটা কি নিউমোনিক ফর্ম। আমরা পরের দুইটা জিনিস বুঝছি। সেপ্টিসেমিয়া তো বুঝেছি, ব্লাডের ভিতরে যখন অর্গানিজম এবং টক্সিন দুইটাই থাকবে, যেটা মারাত্মক। মারাত্মক বলতেছিলাম সেপসিস করে, মৃত্যু মানে বলা হয় যে অনেকটাই নিশ্চিত বলা হয় সেপ্টিসেমিয়া হয়ে গেলে। এবং নিউমোনিয়া, নিউমোনিয়া তো আমরা জানি। বিউবনিক ফর্মটা কি? বিউবনিক ফর্ম হচ্ছে, বিউবন মানে হচ্ছে কি তোমার লিম্ফ নোড, স্পেশালি গ্রয়ন রিজিয়নের যে লিম্ফ নোডকে বিউবন বলা হয়। অর্থাৎ এক কথায় লিম্ফ নোড যেখানে এফেক্টেড হয়, এটাকে বিউবনিক প্লেগ বলা হয়। এটা মোস্ট কমনলি এটা দেখা যায়। দেখো, ইনিশিয়ালি এর ক্লিনিক্যাল সাইন কি দেখা যাবে, এই যে এই ছবিটাতে দেখো, একটা মানুষের এখানে গ্রয়ন রিজিয়নে এই লিম্ফ নোড এফেক্টেড হয়েছে, এবং পা গুলিয়ে দেখো কালো হয়ে গেছে। দ্যাটস ওয়াই তারপরে মৃত্যু হয়, দ্যাটস ওয়াই ইটস কল্ড ব্ল্যাক ডেথ। ওকে, ক্লিনিক্যাল সাইন কি হয় সাধারণত মানুষ এবং বিড়ালের একই ধরনের। প্রথমে ফিভার দেখা যায়, পারসিস্টেন্ট ফিভার, মানে যেতে চায় না। জ্বর বারবার বারবার ওষুধ খাওয়ালে যায় না, অ্যান্টিবায়োটিক খাওয়ালে যেতে চায় না। লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয়, যেটা হেড এবং নেক রিজনের লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয়। লিম্ফ নোড রাপচার হয়ে যেতে পারে, এবং স্কিন সারফেস থেকে তোমার ড্রেন আউট হতে পারে। এরপর সেপ্টিসেমিয়া হতে পারে, যেটা ফিভার, শক, নিউমোনাইটিস দেখা যেতে পারে, এবং খুব দ্রুত, যেটা বলছিলাম, নিউমোনিয়া এবং সেপ্টিসেমিয়া হলে মৃত্যু খুব তাড়াতাড়ি হতে পারে। টনসিলার এনলার্জমেন্ট হয়, নেক্রোটিক স্টোমাটাইটিস দেখা যায়, ফেসিয়াল আলসার দেখা যায়, এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন দেখা যায়। ডায়াগনোসিস করবে কিভাবে? হিস্ট্রি। হিস্ট্রি কি? ওই বিড়াল, যে ধরো তো যে বিড়ালটা এফেক্টেড হয়েছে, ওই বিড়ালের আশেপাশে ওই বাড়িতে ইঁদুর আছে কিনা, ইঁদুর থাকলে ফ্লি আছে কিনা, তার পোকার মতো কোনো পোকা আছে কিনা তোমার বিড়ালের গায়ে, সেটা দেখে একটা গুড হিস্ট্রি হতে পারে। এছাড়াও যে ক্লিনিক্যাল সাইন সিমটমের কথা বললাম, সেগুলি গুড হিস্ট্রি মানে তোমার সাপোর্ট করতে পারে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস বা টেন্টেটিভ ডায়াগনোসিসের জন্য। তবে কনফার্মেশনের জন্য কি করতে হবে, বা কনফার্মেটরি ডায়াগনোসিস বা ডেফিনিট ডায়াগনোসিসের জন্য কি করতে হবে? অর্গানিজমকে কালচার করে, টনসিল থেকে অর্গানিজম স্পেসিফিক কালচার মিডিয়াতে দিয়ে সেটা আইসোলেশন এবং আইডেন্টিফিকেশন করলে কনফার্ম ডায়াগনোসিস। তবে বলা হচ্ছে যে বিড়াল থেকে নিয়ে কালচার করার প্রয়োজন নাই, কারণ এটা জুনোটিক ডিজিজ, তোমরা জানো। এই কালচারের মাধ্যমে অকুপেশনাল হ্যাজার্ড হতে পারে, যে কালচার করবে তাদের কিন্তু এই রোগটা ছড়ায় করতে পারে, এবং মানে মৃত্যু হতে পারে। এখানে তোমার অ্যান্টিবডি টাইটার দেখলেও বোঝা যায় যে এটা ডিজিজটা হয়েছে কিনা। সাধারণত 3 থেকে 4 সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি টাইটারটা 4 গুণ বেশি হয়ে যায়। ট্রিটমেন্ট,
প্রথম ট্রিটমেন্ট হচ্ছে যে ফ্লি বা সারপোকার মতো যেগুলি দেখতেছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। মানে সেখানে কি দিতে হবে, এই বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড যেগুলি আছে সেগুলি ইউজ করতে হবে। যে লিম্ফ নোড বা অ্যাবসেস হয়েছে সেগুলিকে কি করতে হবে, ফ্লাশিং বা ড্রেসিং, ইনসিশন দিয়ে ড্রেন আউট করতে হবে এবং ড্রেসিং করতে হবে। তারপর অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করতে হবে, যেমন এন্ড্রোফ্লক্সাসিন আছে, টাইমেট্রোপিন সালফোনেমাইড অথবা ক্লোরামফেনিকোল আছে, এগুলি ইউজ করতে হবে এবং লঙ্গার টাইম, যেমন তোমার 21 দিন দিতে হবে। এবং যেসব বিড়ালের তোমার নিউমোনিয়া হয়েছে এরকম, ইরেসপেক্টিভ অফ আইদার ইট ইজ প্লেগ অর নট, তোমার কাছে কোনো ক্যাট যদি আসে উইথ নিউমোনিয়া, ইউ হ্যাভ টু টেক এক্সট্রিম কেয়ার both for the cat and also for you। তার মানে কিভাবে তোমাকে প্রোটেক্টেড করতে হবে, তারপর ট্রিটমেন্ট করতে হবে। তুমি গ্লাভস করবে অবশ্যই, গাউন ইউজ করবে অবশ্যই, অবশ্যই সার্জিক্যাল মাস্ক ইউজ করবে এই ক্যাটটাকে হ্যান্ডেল করার জন্য এবং ট্রিটমেন্ট করার জন্য। ওকে, প্রগনোসিস বলা হচ্ছে যে বিড়ালে সাধারণত তোমার এই প্লেগ হলে প্রগনোসিস খারাপ, 50% ক্যাট মারা যেতে পারে এবং এটা পাবলিক হেলথ সিগনিফিকেন্স আমি অলরেডি বলেছি। ইউএসএ এলোন 3% যে কেসগুলি দেখা যায় এখনো পর্যন্ত সেগুলি ক্যাট অরিজিনেটেড এবং মোস্টলি মানুষ মারা যায় নিউমোনিক প্লেগ। লাস্ট আর একটা ডিজিজ পড়াবো আমি, ক্যানাইন রেবিস। ঠিক আছে, শোনো, ব্যাকটেরিয়াল ডিজিজ আমরা এতটুকুই মানে পড়াবো, আরগুলি কিছু আমরা হয়তো বা এতে দেবো আর কি, অ্যাসাইনমেন্ট আকারে দিব, কারণ অনেক কিছু পড়াইতে হবে, সাবজেক্টের ভিতরে অনেক কিছু দেওয়া আছে, আবার তোমরা খুব দ্রুত হওয়ার পরীক্ষা দিতে চাচ্ছ। ঠিক আছে সাইফুল, জি স্যার। আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ এতটুকুই পড়াবো। জি স্যার, কিছু আমাদের প্র্যাকটিক্যাল হিসেবে দিয়ে দিলাম স্যার। এরপর আসো কি, ক্যানাইন রেবিস। রেবিস আমার মনে হয় এতে পড়েছো তোমরা লাইভ স্টকে, তাই না? এখন থেকে ভাইরাল ডিজিজ শুরু হলো আর কি ডগ ক্যাটের, রেবিসের সাথে সাথে। তোমরা কি পড়েছো লাইভ স্টকে রেবিস? জি স্যার। আচ্ছা, পড়লে খুবই ভালো। আমরা শুধু বলে যাব, ক্যানাইন রেবিসটা হচ্ছে কি, রেবিস ইটসেলফ ইজ ভেরি সিভিয়ার এবং ফ্যাটাল ডিজিজ। বলা হয় যে একটা কথা আছে, এবং অল ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলের রেবিস হতে পারে। ঠিক আছে, রেবিসের বাংলা কি, জলাতঙ্ক, তাই না? সব ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলের রেবিস হতে পারে, তবে কিছু কিছু অ্যানিমেল ন্যাচারালি রেজিস্ট্যান্ট, সাইন সিমটম শো করে না, ডেথ হয় না। বাট একটা কথা আছে, রেবিসের সাইন সিমটম শো করলে প্রগনোসিস ইজ দা গ্রেভ। মানে কি প্রগনোসিস, মানে কি মৃত্যু অবধারিত, মাস্ট মৃত্যু হবে। ঠিক আছে, সো হাউ ফ্যাটালিটিস তোমরা বুঝতে পেরেছো। এবং এই ভাইরাসটার ফ্যামিলিটা হচ্ছে কি, র‍্যাপডোভিরিডি ফ্যামিলির আন্ডারে। জেনাসটা হচ্ছে কি লিসা ভাইরাস, এবং স্পিসিসের নাম হচ্ছে কি রেবিস ভাইরাস। শোনো, যখনই আমি বলি, আমার ছাত্রদের বলি, যখন আমরা মানে ভাইরাল ডিজিজের কজাল এজেন্ট লিখতে দেবো, তখন অবশ্যই ভাইরাসের ফ্যামিলির নামটা লিখতে হবে, জেনাসের নাম লিখতে হবে, তারপর স্পিসিসের নাম লিখতে হবে সবগুলি, নাহলে কিন্তু এটা কাউন্ট করা হবে না। কারণ দেখো, ক্যানাইন রেবিস সবাই জানে যে রেবিস ভাইরাস দ্বারা হচ্ছে, কিন্তু রেবিস ভাইরাসের জেনাস কোনটা, লিসা ভাইরাস, ফ্যামিলি কোনটা, র‍্যাপডোভিরিডি। তোমরা র‍্যাপডোভিরিডির আন্ডারে আর একটা ডিজিজ করেছো লাইভ স্টকে, কে বলতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিজ ক্যাটেলের জন্য, বলো তো। কেউ কি বলতে পারো? থ্রি ডেজ সিকনেস, থ্রি ডেজ সিকনেস, এলএসডি। নো, থ্রি ডেজ সিকনেস করেছো? বোভাইন এফিমেরাল ফিভার। হ্যাঁ হ্যাঁ, বিইএফ, বোভাইন এপিমেরাল ফিভার, সেটাও কিন্তু র‍্যাপডোভিরিডি ফ্যামিলির আন্ডারে। হ্যাঁ, আর এই ভাইরাসটার আকৃতিটা কি, বুলেট শেপ, বুলেটের মতো। ঠিক আছে, এবং বলা হয়েছে কি, তোমার ক্যানাইন রেবিস যেটা, সেটা স্ট্রিট ডগ, ঢাকা সিটির স্ট্রিট ডগে প্রায় 4 থেকে 7% স্ট্রিট ডগে আছে, এবং বাংলাদেশে বলা যায় ডগের ক্ষেত্রে রেবিসটাকে এন্ডেমিক ডিজিজ ধরা হয়। এখানে রেবিসের দেখো রিস্ক ফ্যাক্টর গুলি কি কি ক্যানাইনের জন্য।
এক্সপোজার টু ওয়াইল্ড লাইফ, তোমার মানে ডগটা যদি ওয়াইল্ড লাইফ যেমন রেকুন, ব্যাট, ফক্স, যেমন আমাদের ইউনিভার্সিটির ওই যে ইয়ে জানে, চিটো জানে, ইউনিভার্সিটিতে বিকাল বেলা, দিনের বেলা এখন একটু কমে যাচ্ছে, মানে জ্যাকেল এবং ফক্স কিন্তু ডাকতে থাকে এবং দেখা যায় সন্ধ্যার পরে দেখা যায় হাঁটাহাঁটি করতে। তো আমার যদি একটা কুকুর থাকে ওই ফক্সের কাছে যাবে, সামহাও যদি সে বাইট করে তাহলে কিন্তু আমার কুকুরটা এফেক্টেড হবে। এছাড়াও রিস্ক হচ্ছে কি, আমার কুকুরটাকে যদি যথেষ্ট পরিমাণ মানে যথোপযুক্ত টাইমলি ভ্যাকসিন না করি, সেটা একটা কিন্তু রিস্ক ফ্যাক্টর। দেন তোমার যে ডগটা আনভ্যাকসিনেটেড, ক্যাট অথবা ওয়াইল্ড লাইফটা আনভ্যাকসিনেটেড, এইরকম আনভ্যাকসিনেটেড ডগ, ক্যাট এবং ওয়াইল্ড লাইফ দ্বারা একটা পেট ডগ যদি কি হয়, স্ক্র্যাচ অথবা বাইট হয়, তাহলে কিন্তু তোমার এই পেট যে ডগটা আছে সেটা কি হতে পারে, বা ক্যাটটা আছে সেটা কিন্তু তোমার রেবিস হতে পারে। ওকে, আনভ্যাকসিনেটেড ডগ, ক্যাট এবং ওয়াইল্ড লাইফ দ্বারা যদি বাইট এবং স্ক্র্যাচ হয়। এছাড়াও এক্সপোজার টু অ্যারোসোল ইন ব্যাট কেভস, তোমরা জানো কিছু কিছু ব্যাট আছে, ভ্যাম্পায়ার ব্যাট বলা হয়, রক্ত খায়। একটু 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 প্লিজ এক্সকিউজ করো তো। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এক ধরনের ব্যাট আছে, তোমরা যখন লাইভ স্টকে পড়েছো তখন পড়ার কথা, যে ভ্যাম্পায়ার ব্যাট সাধারণত তোমার এই এতে নর্থ আমেরিকার ওইদিকে আহ রক্তচোষা বাদুড় যেটাকে বলে, লাইভ স্টকের জুগুলার ভেইনে বসে রক্ত খায়। এই খাওয়ার সময় তারা এই এই ব্যাট গুলির ভিতরে কি থাকে, আর রেবিসের যে ভাইরাসটা থাকে। তো যখন তারা রক্ত খায় তখন কিন্তু ট্রান্সমিট করতে পারে। ঠিক আছে, এছাড়াও মডিফাইড লাইভ ভাইরাস ভ্যাকসিন যদি তুমি কোনো ইমিউনো কম্প্রোমাইজড এনিম্যালে, ডগ বা ক্যাট, ধরো এমন একটা ডগ আছে যেটা তোমার ইয়ে আছে, কি বলে, ক্যান্সার আক্রান্ত, অথবা অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়েছে, অথবা অনেক বয়স্ক কুকুর, সেটাকে তুমি মডিফাইড লাইভ ভাইরাস ভ্যাকসিন দিয়েছো, তখন সেটা কিন্তু এই ভাইরাস ভাইরাস সিডটাই, যেটা ভ্যাকসিন সিড ভাইরাস, সেটাই কিন্তু ডিজিজ করতে পারে। তো আমরা পরে দেখি ক্লিনিক্যাল সাইন্স ডগের ক্ষেত্রে আমরা বলতেছি সাধারণত 3 ধরনের ক্লিনিক্যাল সাইন দেখা যায় ডগে। প্রোড্রোমাল স্টেজ, আর একটা হচ্ছে কি ফিউরিয়াস ফর্ম বা স্টেজ, আর একটা হচ্ছে ডাম ফর্ম বা স্টেজ। প্রোড্রোমাল মানে কি, আমরা জানি কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বডিতে ঢোকার পর সে কি করে, প্রথমে কিছুদিন সে সুপ্ত জেনারেট অবস্থায় করে, থাকে। নট সুপ্ত অবস্থা, সে তোমার বডিতে গিয়ে সেটেল করে, তাই না? প্রথমে তো ফাইট টাইট করে, আমাদের ইমিউনিটির সাথে ফাইট করে, তারপর ওয়ান্স it dominates our immunity, then it settle, and তারপর কোথায় যায়, লিম্ফ নোডে গিয়ে বসে, এক এক ধরনের ব্যাকটেরিয়া এক এক ধরনের, মোস্টলি তোমার ব্যাকটেরিয়া ভাইরাস সাধারণত লিম্ফ নোডে যায়, লিম্ফ নোডে গিয়ে সেটা কি করে রেপ্লিকেশন করতে থাকে, তারপর ব্লাডে এসে ভাইরেমিয়া করে বিভিন্ন ধরনের সাইন সিমটম করে। সো এন্ট্রি থেকে এই যে ডিজিজ ক্লিনিক্যাল সাইন সিমটম শো করা, এটা কি বলে ইনকিউবেশন পিরিয়ড, তাই না? এই ইনকিউবেশন পিরিয়ড শেষের দিকে ইনিশিয়াল যে ক্লিনিক্যাল সাইন সিমটম গুলি মাইল্ড শো করতেছে, সেগুলিকে বলা হয় কি প্রোড্রোমাল। মনে থাকবে, এটা কিন্তু অনেকে উচ্চারণ ভুল করে, প্রোডরমাল বলে, নো, প্রোড্রোমাল। ওকে, মানে ইনিশিয়াল স্টেজ অফ ক্লিনিক্যাল সাইন। এখানে কি দেখা যায়, ডগের টেম্পারমেন্ট চেঞ্জ হয়ে যায়, মানে কি একটা ডগ খুব ফ্রেন্ডলি ছিল সে আনফ্রেন্ডলি হয়ে যায়, বা আনফ্রেন্ডলি ছিল সে ফ্রেন্ডলি হয়ে যায়। টেম্পারেচারের কিছু মানে একটু বাড়ে, কুকুরের শরীরে টেম্পারেচার হয়, স্যালাইভার ভিতরে প্রচুর পরিমাণে
ভাইরাস আসতে থাকে। তারপর কি ফিউরিয়াস কফ, এটা খুব ডেঞ্জারাস কফ। ফিউরিয়াস মানে তোমাকে অ্যাটাক করতে হবে, রেস্টলেসনেস দেখা যাবে, উপরে ইরিটেবিলিটি দেখা যাবে। চিউ অ্যান্ড সোয়ালো স্টোন, উড, কার্পেট অ্যান্ড স্ট্র, যা পাইতে থাকবে সেটাই কামড় দিয়ে ধরবে অথবা গিলা ফেলতে চাইবে। হাইপার এক্সাইটেশন দেখা যাবে। যদি ছেড়ে দাও দৌড়তে চলে যেতে, একদিক দৌড়াতে থাকবে। বলা যে এমন হয় যে 25 মাইল দৌড়াচ্ছে, খালি দৌড়ের উপরে আছে কুকুর, এ ধরনের হতে পারে। জেনারেলাইজড প্যারাসিস, গ্রাজুয়ালি ডেভেলপ উইকনেস অফ লেগস এন্ড টেল। হ্যাঁ, আস্তে আস্তে উইকনেস বা প্যারাসিস কি জানো তো তোমরা? পার্শিয়াল প্যারালাইসিস, তাই না? জেনারেলাইজড মানে ফুল বডিতে পার্শিয়াল প্যারালাইসিস থাকবে, ফুল প্যারালাইসিস। একটা পর্যায়ে আস্তে আস্তে ডিফিকাল্ট সোয়ালোইং, সে খাবার গিলতে পারবে না। গিলতে পারবে না কেন বলো তো? কারণ রেবিসে কি হয়, ফেরিঞ্জিয়াল প্যারালাইসিস হয়, ফেরিঞ্জিয়াল নার্ভের প্যারালাইসিস হয়। ফেরিংস, আমরা জানি যে আমরা যখন খাবার খাই কি হয়, দুইটা ওপেনিং আছে, একটা ট্রাকিয়ার দিকে চলে যায় আর একটা ইসোফেগাসের দিকে চলে যায়। এই যে ওরোফেরিংস যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু যখন আমরা ধরো নিঃশ্বাস নেই তখন আমাদের এই ইসোফেগাসের এটা বন্ধ থাকে। আবার যখন আমরা খাবার খাই তখন কিন্তু ট্রাকিয়ার ওই মানে একটা ওই লাইনটা বন্ধ হয়ে যায়। তো যখনই তোমার এখানে একটা কন্ট্রোল হয় নার্ভের মাধ্যমে, এবং সাবসিকুয়েন্ট এখানে ফেরেঞ্জিয়াল নার্ভ আছে এবং এখানে মাসল আছে, যখন এই নার্ভটা প্যারালাইসিস হয়ে যায় এই কন্ট্রোলটা থাকে না, তখন এই যে আমরা যে খাবার গিলি এটা কিন্তু আসলে একটা নার্ভ, ফেরেঞ্জিয়াল নার্ভ, এবং এখানে মাসল কন্ট্রোল করে এটা। এই কন্ট্রোলটা থাকে না, ফলে খাবার গিলতে পারে না। ড্রপিং অফ জ, মানে মুখের মাসল, মাসল যে নার্ভ দ্বারা তোমার সাপ্লাইড হয় সেই নার্ভগুলি প্যারালাইসিস হয়ে যায়, ফলে এই চোয়াল সহ সব মুখে ফেসিয়াল মাসলের প্যারালাইসিস হয়, ফলে ড্রপিং অফ জ হয় এবং আইলিড ড্রপ করতে থাকে। দেখো তারপরে কি ডাম্প ফর্ম, যে ফর্মটা আমরা সচরাচর দেখে থাকি কুকুরের। প্রোগ্রেসিভ প্যারালাইসিস অফ দা অল মাসল, সব মাসলগুলি প্যারালাইসিস হতে থাকবে। পার্শিয়াল প্যারালাইসিস ছিল, প্যারাসিস ছিল, সেগুলো প্যারালাইসিসের দিক যেতে থাকবে। এক্সেসিভ স্যালাইভেশন এবং ডিসপেজিয়া হতে থাকবে। ডিসপেজিয়া মানে খাবারটা গিলতে পারবে না, গিললেও সেটা শ্বাসনালীতে চলে যাবে। বুঝছো? কি বলে এটাকে? কি নিউমোনিয়া বলো তো একটু? অ্যাসপিরেশন নিউমোনিয়া। হ্যাঁ, অ্যাসপিরেশন। ঠিক আছে, ওই যে জ ড্রপ করতে থাকবে, আইলিড ড্রপ করবে, স্যালাইভেশন হতে থাকবে, ড্রুলিং হতে থাকবে। স্যালাইভেশন মানে যেহেতু তোমার কুকুরের এই চোয়াল ঝুলে পড়ছে এবং মাসলের কোন কন্ট্রোল নাই, জিভটাও আমাদের, যেটা মানে আগের ক্লাসে আমি বলতেছিলাম কেন স্যালাইভেশন আমরা মানে আমাদের হয় না বলতো, কারণ আমাদের জিহ্বাটা কিন্তু কন্ট্রোল করে এবং সেটা কন্ট্রোল হয় নার্ভ দ্বারা এবং মাসল অ্যাক্টিভ থাকার কারণে। যখন জিহ্বার কন্ট্রোল নাই তখন কিন্তু ড্রুলিং হতে থাকবে, স্যালাইভাটা এমনি পড়তে থাকবে। এই সময় যদি ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু অনেক সময় কামড় দিতে পারে মানুষকে বা অন্য লাইফ স্টককে, এবং ফাইনালি প্যারালাইসিস হয়ে যাবে, তোমার রেসপিরেটরি ফেইলিউর হবে। এবং দেখো টিটেনাসের সময় আমরা বলেছিলাম কি যে আমাদের চেস্ট যে মাসল আছে এই মাসলগুলি রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন হয় জাস্ট টু গিভ স্পেস টু আওয়ার লাংস। কারণ আমরা যখন শ্বাস নিচ্ছি আমাদের লাংসের ভিতরে বাতাস দিয়ে লাংসটা কিন্তু বড় হয়, এই বড় করার জন্য আমাদের চেস্ট বড় হয়ে যায়, মানে কি লাংসটা জায়গা দিতে হয়। আবার যখন আমরা নিঃশ্বাস ছাড়ি চেস্টকে ছোট হয়ে চাপ দিয়া আমাদের যে লাংস আছে সেখান থেকে বাতাসটা বের করে দেয়, তাই না? যখন টিটেনাস করেছিলাম তখন বলছিলাম এগুলি চেস্টের মাসল রিজিড হয়ে যায়, ফলে এনাফ স্পেস পায় না, ফলে শ্বাস প্রশ্বাস রেসপিরেটরি ফেইলিউর হয়। আর এই তোমার রেবিসের ক্ষেত্রে কি হয়, প্যারালাইসিস হয়ে যায় চেস্ট মাসলের, ফলে এই যে কন্ট্রাকশনের রিল্যাক্সেশনটা বন্ধ হয়ে যায়, ফলে রেসপিরেটরি ফেইলিউর এবং খাবার না খেতে পেরে এনিমেল মারা যায়। ডায়াগনোসিস করবে কিভাবে? প্রিজাম্পটিভ ডায়াগনোসিস, ক্লিনিক্যাল সাইন অথবা হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে কি অন্য কোনো লাইফ স্টক বা যেগুলি রিস্ক ফ্যাক্টর বললাম সেগুলি কোনো এক্সপোজার আছে কিনা সেগুলি। এছাড়াও ব্রেন টিস্যু থেকে তুমি যদি তুমি করো ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট করো তাহলে তুমি এখানে কি দেখতে পারবা, কিছু চেঞ্জ দেখতে পারবে, সেগুলি দেখে তুমি মানে বলতে পারবে যে আর এখানে আরেকটা বিষয় বলি আমি, রেবিস আসলে কি পলিনিউরাইটিস করে। পলিনিউরাইটিস কি?
পলিনিউরাইটিস হলে কি আমাদের ব্রেনের ভিতর কিন্তু দুই ধরনের ম্যাটার আছে, তোমরা জানো, হিস্টোলজিতে পড়েছো, একটা গ্রে ম্যাটার আর একটা হোয়াইট ম্যাটার। হোয়াইট গ্রে ম্যাটারে যখন ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় কি পলিনিউরাইটিস। গ্রে ম্যাটার তোমরা জানো সমস্ত আমাদের যে এই যে আমি কথা বলতেছি, আমি কোনো জিনিস পারছি, তোমরা শুনতেছো, কথা বলতেছো, বুদ্ধি খাটায় একটা কাজ করতেছো, কোনো একটা তোমার স্টিমুলাই তোমার ব্রেনে গেলে সেটা প্রসেস করে কি ধরনের অ্যাকশন নিতে হবে, সমস্ত ধরনের কাজগুলি করে কিন্তু গ্রে ম্যাটার দ্বারা প্রসেস হয়। আর হোয়াইট ম্যাটারের কাজ কি, এই বিভিন্ন গ্রে ম্যাটারের মধ্যে সমন্বয় সাধন করা, অথবা গ্রে ম্যাটার টু আমাদের বডির বিভিন্ন মাসলের সাথে সমন্বয় করা, অন্য নার্ভগুলির সাথে সমন্বয় করা। বুঝে গেছো কিনা? সো গ্রে ম্যাটারের ইনফ্লামেশন হয়, ফলে এই ধরনের এই যে সাইন সিমটম গুলো দেখলে এগুলি হয় আর কি। তো এখানে আরো কিছু করা যেতে পারে। আর একটা কথা হচ্ছে কি, যখন তুমি বলা হবে যে উম, তোমার র্যাবিসের জন্য স্যাম্পল কি নেবো, বলো তো আমরা স্যাম্পল কি নেবো? যেহেতু সময় নাই আমি বলে দেই, ব্রেন টিস্যু স্যার। ব্রেন টিস্যু তো নেওয়া যায় না আসলে, হোল ব্রেন, মাথাটাই নিয়ে নিতে হয়, মানে মাথাটা কেটে নিয়ে ওইখানে প্রসেস। তোমরা জানো যে মাথাটা কিন্তু খুব শক্তিশালী, তাই না? আমাদের যে স্কালটা কিন্তু সবচেয়ে শক্ত, টিপ তারপরে স্কালের এই মাসকুল কি বলে বোনগুলি শক্ত। তো পুরো মাথাটা নিয়ে ল্যাবে গিয়া ওইটা ফাটায় ব্রেন বের করে তারপরে এগুলি করতে হবে, ডট হাইব্রিডাইজেশন টেস্ট করতে হবে। অথবা আমাদের ব্রেনের হিপোক্যাম্পাস যে অংশটা আছে সেখানে যদি তুমি হিস্টোলজিক সেকশন করো নেগ্রি বডি দেখতে পারবা। এছাড়াও মাউস ইলেকট্রোলার মাধ্যমে করতে পারে, অথবা আর্টিফিশিয়াল করে কনফার্ম করা যেতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেখো, বিভিন্ন ধরনের নিউরোলজিক ডিসঅর্ডার যেমন টিউমার যদি হয়, ব্রেন টিউমার, অথবা এই ভাইরাল এনকেফালাইটিস, তোমরা জানো যেটা যে যেটা কি বলে, কিছুদিন আগে শীত গেল, কোনটা বলো তো? খেজুরের রস খেলে কি হয়, নিপা, তাই না? সেটার মাধ্যমে এনকেফালাইটিস হয়। এই সিমিলার ধরনের সাইন সিমটম হয়, সেগুলি থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। হেড ইনজুরির কারণেও ওই যেগুলি আমরা সাইন সিমটম বললাম সেগুলি হতে পারে, সেগুলির সাথে ডিফারেন্সিয়েট করতে পারে। লেরিঞ্জিয়াল প্যারালাইসিসের জন্য চোকিং, তোমরা জানো চোকিং, তাই না? এই যে গলার ভিতর তুমি কিছু আটকায় যাওয়া, যেমন টেনিস বল আটকায় যায় কিন্তু অনেক সময় গলার ভিতর অ্যানিমালের, চোকিং বলে, তাই না? এই চোকিং হলেও কিন্তু ওই ধরনের সাইন সিমটম দেখা যেতে পারে, অথবা সিটোরেপিস, অথবা তোমার হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোম্যাগনেসিমিক টিটানি, যেটা হাইপো ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু এটা হতে পারে। সো এগুলি থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। ট্রিটমেন্ট কি বলা হচ্ছে যে ট্রিটমেন্ট কোনো কিছু নাই, ওয়ান্স যেটা বললাম যে একবার যদি তুমি জেনে যাও এটা রেবিস হয়েছে, কোনো উপায় নেই, এটা ইউথেনেসিয়া করে ফেলতে হবে। তবে আমাদেরকে অথবা কোনো প্রাণীকে, ধর কুকুর কামড় দিছে, বিড়াল কামড় দিছে, ইনস্ট্যান্ট তোমরা যেন ওই জায়গাটাকে শুরুতে কি করতে হবে, সোপ ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে। কেন সোপ ওয়াটার বলতো? কারণ যে র্যাপটোভি ভাইরাস, যেটা লিসা ভাইরাস বা রেবিস ভাইরাস, এইটার আউটার লেয়ারটা থাকে লিপিড লেয়ার। যখনই তুমি সাবান দিয়ে ধুয়ে ফেলবা তখন কি হবে, সোপ, অ্যালকালি এবং যেটা লিপিড, সেটার সাথে একসাথে ইন্টারাকশন করে ভেঙে যাবে, ভাইরাসটা ভেঙে যাবে, মানে ভাইরাসটা রেপ্লিকেট করতে পারবে না, ফলে রেবিস হওয়ার চান্স অনেক কমে যাবে। আমরা অনেক সময় মাংস দিয়ে ভাত খেয়ে, তাই না, কি করি, সাবান দিয়ে ধুয়ে ফেলি, তাই না? ধুলে কি হয়, আমাদের চর্বিগুলি চলে যায়। সিমিলার অ্যাকশন, ওই সোপ ওয়াটার দিয়ে ধুলে ভাইরাসগুলি মারা যাবে। এছাড়াও অ্যান্টি রেবিস সিরাম কিন্তু আসলে পাওয়া যায় না। অ্যান্টি রেবিস সিরাম কি করতে হবে, দুই ধরনের ভ্যাকসিন আছে তোমাদের, মানে মানুষ এবং এনিমেলের ক্ষেত্রে। একটা হলো প্রি এক্সপোজার ভ্যাকসিন, আর একটা হলো পোস্ট এক্সপোজার ভ্যাকসিন। প্রি এক্সপোজার মানে কি, কামড় দেওয়ার আগেই ভ্যাকসিন নেওয়া বা অ্যানিমেলকে ভ্যাকসিন দেওয়া। যেমন রেবিস ভ্যাকসিন আছে, প্রি এক্সপোজার মানে কামড় দেওয়ার আগেই প্রিভেন্টিভ অ্যাপ্রোচ হিসেবে নিতে হবে। রেবিস ভ্যাকসিন এলআরআই, লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, মহাখালী বানায়। দুই ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, একটা হলো কি লেপ, হেপ। লেপটা হচ্ছে কি লো এমব্রায়ো প্যাসেজ, আর একটি হাই এমব্রায়ো প্যাসেজ। হেপ মানে কি হাই এমব্রায়ো প্যাসেজ। লেপ যেটা সেটা সাধারণত ডগে দেওয়া হয়। লো এমব্রায়ো আমরা তো জানি যে ভাইরাসটা অ্যাটিনিউয়েশনের জন্য বা এটার ভিরুলেন্স কমানোর জন্য কি করা হয়, এগের ভিতর, এমব্রায়োনেটের এগের ভিতর বারবার করে এটা গ্রো করা হয়। গ্রো করাইলে এর কমতে থাকে, ভিরুলেন্স কমতে থাকে, ঠিক আছে? এটা যখন অল্প পরিমাণে করা হয় সেটা লেপ বলা হয়, লো এমব্রায়ো প্যাসেজ। এটা সাধারণত ডগে দেওয়া হয় 3 ml ডগ ইয়ারলি, এবং প্রথম ডোজ দেওয়া হয় 3 মাসের উপরে, 3 মাসের সময়।
আর হেপ যেটা হাই এমব্রায়োপ্যাসিস ক্যাটে দেওয়া 1.5 ml পার ক্যাট ইয়ারলি, তবে শুরুর ডোজটা দিতে 3 মাস বয়সে। ঠিক আছে, এরপর আছে কি রেবিসিন প্রি এক্সপোজার ভ্যাকসিন, রোন কোলেন 10 ml ভায়াল পাওয়া যায় এবং ডোজটা কি 1 ml পার এনিমাল। তবে প্রথম ডোজ দিতে হবে কি 4 সপ্তাহ বয়স যখন বাচ্চা কুকুরের, সেই সময় দিতে হবে যদি মায়ের ভ্যাকসিন না করা থাকে জন্মের আগে। ঠিক আছে, আর যদি ওই বিচে ভ্যাকসিন করা থাকে এবং তার থেকে যদি বাচ্চা পাওয়া যায় সেইটা সাধারণত 2 মাস পরে ভ্যাকসিন করলেও, ইনিশিয়াল ভ্যাকসিন করলে কোনো সমস্যা নেই। বুস্টিং করতে হবে ইয়ারলি আপ টু 3 ইয়ার্স। এছাড়াও হেক্সাডক নামে এক ধরনের ভ্যাকসিন আগে পাওয়া যেত, এখনো পাওয়া যায় কিনা আমি জানি না। এমসিআই শান্তি অ্যানিমালি এই কোম্পানিটা তৈরি করে। হেক্সা মানে বুঝতে পারতেছে 6টা ডিজিজকে কভার করে এই ভ্যাকসিনটা, যেমন ক্যানাইন ডিস্টেম্পার আছে, ক্যানাইন এডিনোভাইরাস বা ক্যানাইন ইনফেকশাস ক্যানাইন হেপাটাইটিস, এটা প্রোটেকশন দেয়। র্যাবিসকে প্রোটেকশন দেয় 3 নাম্বার। 4 নাম্বার হলো কি তোমরা লেপ্টোস্পাইরা ইন্টারগ্যান্স সেরোভার ক্যানিকোলা এবং লেপ্টোস্পাইরা ইন্টারগ্যান্স সেরোভার ইক্টোর হেমোরেজি, এই দুইটাকে প্রোটেকশন দেয়। 6 নাম্বারটা হচ্ছে কি ক্যানাইন পার্ভোভাইরাস, এইটাকে প্রোটেকশন দেয়। এই 6টা ডিজিজকে একসাথে প্রোটেকশন দেয় হচ্ছে কি হেক্সাডক। তো হেক্সাডক দিয়েও আমরা অন্য 5টা ডিজিজের সাথে রেবিসকে প্রোটেকশন মানে তোমার প্রিভেন্ট করতে পারি। ডোজটা দেওয়া আছে। এরপর আসলে পোস্ট এক্সপোজার ভ্যাকসিন, মানে কি তোমাকে কামড় দিছে তারপর কি কি ভ্যাকসিন দিবা। অ্যান্টি রেবিস ভ্যাকসিন এমপি কি পিএইচআই মহাখালী থেকে তৈরি হয়, পাবলিক হেলথ ইনস্টিটিউট মহাখালী থেকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন তৈরি করা হয়। সেটাও ডগ ক্যাটে দিতে পারবা। সাধারণত বলা হচ্ছে যে ডগ ক্যাটের ওজন 30 পাউন্ডের বেশি, সেটাকে সাধারণত 5 ml ডেইলি ফর 7 ডেজ দিতে হবে। ডগের ওজন যদি 30 পাউন্ডের উপরে হয় তাকে 10 ml ডেইলি ফর 7 ডে দিতে হবে। এছাড়াও রেবিসিন দেওয়া যেতে পারে পোস্ট এক্সপোজার হিসেবে কামড় দেওয়ার পরে, সেটা ডগ ক্যাটের ক্ষেত্রে 1 ml প্রথম দিন, ডে 0 যেদিন কামড় দিচ্ছে সেটা 2 ml কি করতে হবে 3টা জায়গায় দিতে হবে, মানে ডে 1 যেদিন কামড় দিচ্ছে। 7 দিন পরে 1 ml একটা জায়গায় দিতে হবে এবং 21 দিন পর 1 ml একটা জায়গায় দিতে হবে। বুঝা গিয়েছে এটার ডোজিংটা? জি স্যার। আর রেবিস প্রিভেনশনের জন্য কি করতে হবে, যে রিস্ক ফ্যাক্টর গুলি বলছি, ওয়াইল্ড লাইফ এগুলি অথবা আনভ্যাকসিনেটেড ডগ ক্যাটের সাথে যেন মিশতে না পারে সেটা ব্যবস্থা করতে হবে। ভ্যাকসিনেশন টাইমলি করতে হবে, কারণ এটা কিন্তু জুনোটিক, হাইলি জুনোটিক ডিজিজ। তো তোমার কুকুর বিড়াল থাকলে, কারোর যদি পেট থাকে, ইদানিং কালে মেয়েরা খুব ক্যাটকে প্যাম্পার করে, অলমোস্ট অনেক স্টুডেন্ট মেয়েদেরও এখন ক্যাট আছে। সো ইউ শুড বি কেয়ার অফ দিস fatal zoonotic disease can be originated from your cat, beloved cat বলা হচ্ছে। তো ক্যাটকে টাইমলি ভ্যাকসিনেশন দিতে হবে এবং এগুলি ডগ রেজিস্ট্রেশন, কন্ট্রোল অফ স্ট্রিট ডগ, এগুলি করতে হবে। কিন্তু স্ট্রিট ডগ কন্ট্রোল কিন্তু এখন করা যায় না, হাইকোর্টের রুলিং আছে। তো এই তোমার এফএওর একটা 2-4-5 বছর আগে একটা প্রোগ্রাম ছিল, কুকুর ধরে ধরে সেগুলিকে ভ্যাকসিন করতো এবং কান কেটে দিত সেটা। ওকে, আমরা আজকে রাখি এখানে। হ্যাঁ, জি স্যার। কোনো কোশ্চেন আছে? ঝটপট, আমি একটা ট্রাভেল করব বরিশালে, এক সময় নেই। স্যার স্যার রেবিসটা কি কোনোভাবে স্যার মিল্কের মাধ্যমে ছড়ানোর কোনো পসিবিলিটি আছে? বলা হয় যে রেবিস মাংস মিল্কের মাধ্যমে সাধারণত ছড়ায় না, কারণ রেবিস কি ভাইরেমিয়া করে না সাধারণত বলে। তবে বলা হবে যে রেবিস আক্রান্ত গরুর মাংস, দুধ এগুলি না খাওয়ার জন্য বলা হয়। ইভেন ধরো তোমার একটা বিড়াল তোমার একটা তোমার কি বলে তোমার চিকেনটাকে কামড় দিছে, কুকুর কামড় দিছে, তাই না? এই চিকেনটাকে না খাওয়ার জন্য বলা হয়। হ্যাঁ, বলা হয় যে মিট থেকে ট্রান্সমিশন হওয়ার চান্স নাই, মিল্ক থেকে ট্রান্সমিশন হওয়ার চান্স নাই, কিন্তু যদি ট্রান্সমিট করে এনিহাও তাহলে মৃত্যু তো অবধারিত, তাই না? এই জন্য ঠিক আছে।
আর কারো কোনো কোশ্চেন? জি স্যার। স্যার স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার সচরাচর একটা কথা প্রচলিত আছে যে কুকুর বিড়াল কামড় দেওয়ার পরে আমরা যে ভ্যাকসিনটা নিই স্যার পোস্ট এক্সপোজারের পরে আর কি, ওই ক্ষেত্রে স্যার সেই ভ্যাকসিনটা নাকি লাইফ লং সাপোর্ট দেয়, এইটা কি স্যার কতটুকু যুক্তিযুক্ত? মানুষের ক্ষেত্রে তুমি বলতেছো অবশ্যই, তাই না? জি স্যার, মানুষের ক্ষেত্রে। আচ্ছা, এইটার বিষয় হচ্ছে যে সাধারণত এটাই মানা হয় আর কি, এটাই প্র্যাকটিস করা হয়। তোমার কিন্তু ওই যে পোস্ট এক্সপোজার 3টা অথবা 5টা কোম্পানি বেঁধে, যেদিন কামড় দিল তোমাকে ওই দিন তো দিল 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন, এইভাবে করে দিবে, অথবা এই যে তোমার ই অনুসারে আর কি, কোম্পানি অনুসারে ওইভাবে দিবে। তারপর কিন্তু আর দেয় না, তারপর আর দেয় না, ঠিকই বলছো তো। কিন্তু আবারও যদি তোমাকে 1 বছর পর কামড় দেয়, আবারও কিন্তু নিতে হবে তোমার। রিস্ক নেওয়া যাবে না, বুঝছো? রিসেন্টলি তোমরা পড়েছো কিনা নেপালের, I think 3 guys are Nepalis from here, in this group, right? There are 3 guys in this group from Nepal জি স্যার। because জি স্যার। 4 জন। last 4 জন স্যার। 5 জন, okay. Last 3 or 6 months back, there was a news in Nepal. Nepal is English newspaper. I saw that news that a girl, she's a rich girl, uh, and belong to a higher society, so-called higher society, and she was beaten by her cat or dog, maybe. তারপর তাকে কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু মারা গেছে 1 মাসের মধ্যে। বলা হচ্ছিল যে ভ্যাকসিন ফেলিউর হয়েছে কিনা। একবার প্রোটোকল অনুসারে ভ্যাকসিন দেওয়ার পরেও খুব একটা ভালো হসপিটাল কাঠমান্ডুতে সে মারা গেছে। এটি খুব, মানে নিউজটা খুব হয়েছিল, মানে 5-6 মাস আগের ঘটনা। তো রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নেওয়া স্যার যাবে একটা কোশ্চেন ছিল। না। আর একটা কোশ্চেন আমি বলে দিই, যে কারোকে যদি ধরো কুকুর কামড় দিছে, অনেকে গ্রামে কি করে, এই যে অমুক তমুক, এখন তো ভ্যাকসিন দিয়ে দেয়, আগে কি করতো যে ওই তোমার কবিরাজটাকে ই করতো। কিন্তু রেবিস এর সাইন সিমটমের ইনকিউবেশন পিরিয়ড বলা হয় কি, তোমার মৃত্যুর দিন পর্যন্ত এটা ইনকিউবেশন পিরিয়ড হতে পারে। মানে তুমি ধরো কামড় দিচ্ছে, তোমার বয়স ছিল 5 বছর, তোমার বয়স এখন 50 বছর হয়েছে, 50 বছর পরে তোমার এই সাইন সিমটম শো করতে পারে, এন্ড ইউ মে ডাই। সো কোনো অবস্থায় রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ বলো এখন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো, চটপট। স্যার যদি র্যাবিস আক্রান্ত কুকুর কিংবা বিড়াল আঁচড় দেয় স্যার, সেক্ষেত্রে কি ইনফেক্টেড হওয়ার কোনো ই আছে স্যার? অবশ্যই অবশ্যই 100%। আমি তো স্ক্র্যাচিং বলেই দিলাম তোমাকে। আঁচড় দিলে হবে না, কিন্তু হয় কি জানো, ও যখন আঁচড় দেয়, ওই জায়গাটা তোমার স্কিনটা ওপেন হয়ে গেল না, ওপেন হলে মানে নেভার নোজ দ্যাট, মানে তোমার তার থেকে লালা এসে পড়ে নাই এখানে। তুমি শিওর হতে পারবে ও যখন আঁচড় দেয় তার লালাটাও পড়ে নাই এখানে। সাধারণত র্যাবিস ভাইরাসটা লালার মাধ্যমে ছড়ায় কিন্তু, ঠিক আছে? তো তোমার পা দিয়ে আঁচড় দিচ্ছে, কিন্তু ওর লালা যদি ওখানে পড়ে somehow, অথবা কিছুক্ষণ আগে ধরো ওর পাটা, ওর এই মানে পাটা কি করছে মুখের মধ্যে, ওরা তো কোনো কন্ট্রোল নাই, তাই না? মুখে এরকম করছে, ওর লালার সাথে পাটা লেগে আছে, সেই পা দিয়ে তোমাকে আঁচড় দিচ্ছে, তখন কি হবে? আন্ডারস্টুড? জি বুঝেছো কি স্যার, না? বুঝতে পারছি। জি স্যার। স্যার বাস মিস করবেন স্যার? সো জেনারাস টু মি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। প্রি এক্সপোজার ভ্যাকসিন যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে আসলে বিড়ালের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিন্তু এটা স্যার অ্যান্টিবডি ছাড়া অন্য সিম্পল কোনো ওয়ে আছে যে সেভাবে বোঝা যাবে যে আসলে ভ্যাকসিন ইউজ করে বিড়ালের না আসলে অ্যান্টিবডি এইটার তৈরি হয়েছে? ক্ষেত্রে করে না। ওই টাইটার দেখে না। কিছু কিছু ডিজিজ আছে সেগুলিতে টাইটার দেখা হয়, বাট সো ফার আই নো, মানে রেবিসের যে ভ্যাকসিনের দেওয়ার পরে যে টাইটার দেখে সেটা দেখা হয় না। ধরে নেওয়া হয় ভ্যাকসিন গুলি কাজ করে। কিন্তু আমি জানি না নেপালে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, মানে নিউজটা তোমরা দেখো নাই, খুব হয়েছিল, এই 5-6 মাস আগের ঘটনা।
জি স্যার। স্যার আক্রান্ত এনিম্যালের ট্রিটমেন্ট করার পরে ভালো হয়ে যাওয়ার পরে যদি সেটার হচ্ছে যে মানে সেখান থেকে মিল্ক বা মিট হচ্ছে আমরা খাই হ্যাঁ সেখান হ্যাঁ নিতে থেকেও কি পারবেন, নিতে পারবো এটা, সমস্যা নেই। মানে ভালো হয়ে গেলে তখন কি সে মাংস বা এখন দুধ প্রবলেম সেগুলো হয় কি জানো, লাইভ স্টকের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। সাইন সিমটম শো করার পর আমরা বুঝতে পারি ওই গরুটা মানে ম্যাড হয়ে যায়, ক্রেজি হয়ে যায়, ফ্রেনজিড হয়ে যায়, সে মানুষ দেখলেই কামড়াতে যায়, মানে অ্যাটাক করতে যায়। তখন ওই অবস্থায় আমরা দেখি, ওই অবস্থায় ট্রিটমেন্ট করলে আর কাজ হয় না। তোমাকে আমি বলতেছি যে ক্লিনিক্যাল সাইন্স সিমটম শো করলে যে এনিম্যালই হোক ওইটা আর বাঁচবে না। তো কামড় দেওয়ার সাথে সাথে তুমি যদি নোটিস করতে পারো এবং সেই অনুসারে ট্রিটমেন্ট এবং ভ্যাকসিন করতে পারো, your animal will be saved and it will be recovered. Then you can take the milk, meat, everything from that animal. Okay. আর কোনো কোশ্চেন না থাকলে আমি একটু শেষ করি আজকে তোমাদের। হ্যাঁ, জি স্যার, শেষ করতে পারেন স্যার। জি স্যার। ওকে, থ্যাংক স্যার ইউ। এই লেকচারটা স্যার শেষ হয়ে গেলে স্যার লেকচার ম্যাটেরিয়ালটা আমাদের দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ দিব আমি, কিন্তু আজকে না। তুমি করো আমাকে পার্সেন্টেজটা, সাইফুল এই সাবজেক্টটা দিবা, মিম ওই সাবজেক্টটা দিয়ে রাখবা, ঠিক আছে? তাহলে আমার জন্য সুবিধা হবে। আজকের জন্য বাই স্যার বাই। স্যার আমি আপনাকে কালকে ফরেনসিক মেডিসিনের অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়েছি। পেয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি স্যার। ঠিক আছে স্যার। ওকে, রাখলাম আমি। হ্যাঁ? আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম স্যার।